রহস্য কখনো আলোতে জন্মায় না, রহস্য জন্ম নেয় অন্ধকারে আর অপেক্ষা করে কারো না কারো সত্য খুঁজে বের করার জন্য। অন্ধকারে ঢাকা শহর, নীরব সাক্ষী দেয়াল, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর খুঁজে বের করে আনতে পারে একজনই, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনিও যদি ব্যোমকেশ বক্সীর সত্যান্বেষণ ভালোবাসেন, যদি রহস্যের গন্ধ আপনার শিরায় রোমাঞ্চ নিয়ে আসে, তাহলে আপনি একদম সঠিক জায়গাতেই এসেছেন। আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবারের জন্য শোনেন, তাহলে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে নতুন গল্প এলে সবার আগে আপনি জানতে পারেন। খুন বা হত্যা কথাটি শুনলেই আমরা সাধারণ মানুষ আঁতকে উঠি, কিন্তু আমার যে কোনো খুন করা বা খুনের পরিকল্পনা করাটাকে কেমন যেন শিল্পত্ববোধ বলে মনে হয়। আপনারা হয়তো ভাবছেন, সমাজ যাকে অপরাধ বলে, আইন যাকে দণ্ড দেয়, তার মধ্যে আবার শিল্পের ছোঁয়া কোথায়? কিন্তু গভীর মনস্তত্ত্বের আলোয় বিচার করলে মানতেই হয়, এক একটি নিখুঁত অপরাধও যেন এক একটি সুপরিকল্পিত শিল্পকর্ম। ক্যানভাসে তুলির টানের মতো কোনো কোনো অপরাধী তার মস্তিষ্কের জটিল অন্ধকার থেকে এমন এক নিখুঁত নকশা বুনে তোলে, যার মধ্যে লজিক আর বুদ্ধির এক অদ্ভুত শিল্পকলা লুকিয়ে থাকে। উপযুক্ত পটভূমি বা পরিবেশ যদি নিখুঁতভাবে তৈরি করা যায়, তবে সেই অপরাধ সত্যান্বেষীর চোখকেও ধাঁধিয়ে দিতে পারে। আমি অজিত বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশের সাথে থেকে বহু বিচিত্র মানুষের মন দেখেছি, কিন্তু অপরাধের পেছনে থাকা এই তীব্র সৃজনশীল মানসিকতা আমাকে প্রতিবারই নতুন করে বিস্মিত করে। আজ যে কাহিনীর অবতারণা করতে যাচ্ছি, তার সূত্রপাত হয়েছিল কলকাতার বাইরে, সুদূর হায়দ্রাবাদ শহরে। সময়টা ছিল গ্রীষ্মের শেষ। হায়দ্রাবাদের এক নামী বিজ্ঞান সংস্থায় আধুনিক অপরাধ বিজ্ঞান এবং মনস্তত্ত্ব নিয়ে একটি জাতীয় স্তরের সেমিনারের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তারা বহু অনুরোধ করে ব্যোমকেশকেও সেখানে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। ব্যোমকেশ সাধারণত এই ধরনের প্রকাশ্য অনুষ্ঠান এড়িয়ে চলতেই ভালোবাসে, কিন্তু উদ্যোক্তাদের আন্তরিকতা এবং অপরাধ বিজ্ঞানের কিছু নতুন কৌশল জানার কৌতূহলে সে শেষ পর্যন্ত রাজি হয়েছিল। অগত্যা তার সঙ্গী হিসেবে আমাকেও বোঁচকা বুঁচকি বেঁধে রওনা হতে হয়েছিল তার সঙ্গে। সেমিনারের দিন হলঘরটি কানায় কানায় পূর্ণ ছিল। হায়দ্রাবাদের গণ্যমান্য ব্যক্তি, পুলিশের উচ্চপদস্থ অফিসার এবং বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন সেইখানে। ব্যোমকেশ যখন মঞ্চে উঠে বক্তব্য রাখতে শুরু করল, পুরো হলঘরে তখন পিন পতন নীরবতা। অপরাধকে যারা শুধু আইন অমান্যের চোখে দেখেন, তারা অপরাধীর মস্তিষ্কের আসল ক্ষমতাটা বুঝতে ভুল করেন। একজন প্রকৃত অপরাধী কখনোই হুজুগে পড়ে কাজ করে না। সে অত্যন্ত ঠান্ডা মাথায় সমাজ, পরিবেশ এবং মানুষের দুর্বলতাকে হাতিয়ার করে নিজের চাল চালতে থাকে। বিজ্ঞানের প্রভূত উন্নতি আমাদের অপরাধী ধরতে সাহায্য করছে সত্যি, কিন্তু মনে রাখবেন, ডিজিটাল প্রযুক্তি বা আধুনিক ফরেনসিক ল্যাবরেটরি বড়জোর অপরাধের বাহ্যিক প্রমাণটুকু জোগাড় করতে পারে, কিন্তু অপরাধের পেছনে থাকা মূল মনস্তত্ত্ব বা মোটিভ, যা কোনো আধুনিক যন্ত্র ধরতে পারে না, তা উদ্ধার করতে গেলে মানুষের বুদ্ধি আর লজিককেই কাজে লাগাতে হয়। যন্ত্রের কোনো নিজস্ব মন নেই, কিন্তু অপরাধীর একটা অত্যন্ত জটিল মন আছে। ব্যোমকেশের এই বক্তৃতা শেষ হতেই হলঘর হাততালির শব্দে ফেটে পড়ল। অনুষ্ঠান শেষে মঞ্চের পেছনে চা চক্রের আয়োজন করা হয়েছিল। সেখানে হায়দ্রাবাদের পুলিশের আইজি রাও সাহেব ব্যোমকেশের হাত ধরে বললেন, মিস্টার বক্সী, আপনার বক্তব্য আজ আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা সাধারণত কেস ডায়েরি আর ডাক্তারি রিপোর্টের উপরেই বেশি ভরসা করি, কিন্তু
অপরাধীর মনস্তত্ত্ব বোঝার যে তাগিদ আপনি দেখালেন, তা সত্যিই প্রশংসনীয়। হায়দ্রাবাদে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত সম্মানিত। থ্যাংক ইউ মিস্টার বক্সি, থ্যাংক ইউ। উদ্যোক্তাদের মধ্যে একজন তরুণ অধ্যাপক এগিয়ে এলেন। ব্যোমকেশবাবু, আপনার এই লজিক্যাল অ্যানালিসিসের পদ্ধতি যদি আমাদের পুলিশ ট্রেনিং একাডেমিতে শেখানো যেত, মানে একটা স্পেশাল সেশন নিয়ে আর কি, তাহলে খুব উপকার হতো। আপনারা আমাকে কিন্তু অতিরিক্তই সম্মান দিচ্ছেন। আমি এমন কোনো কেউ নই, সামান্য সত্যান্বেষী মাত্র। তদন্ত করতে গিয়ে আর সামান্য কিছু বইপত্র পড়ে যা জ্ঞান হয়েছে এই যা। আসলে প্রকৃতি চারপাশে সূত্র ছড়িয়ে রাখে, আমি শুধু নিজের বুদ্ধিমত্তা ও সতর্কতাকে কাজে লাগিয়ে সেই সূত্রগুলোকে তদন্তের ক্ষেত্রে ব্যবহার করি মাত্র। প্রায় ঘন্টা খানেক ধরে এই ধরনের আলোচনার পর ভিড় কিছুটা হালকা হলো। দীর্ঘক্ষণ ধরে কথা বলা এবং এত মানুষের শুভেচ্ছার জবাব দিতে দিতে ব্যোমকেশ বেশ পরিশ্রান্ত বোধ করছিল। উদ্যোক্তারা আমাদের বিশ্রামের জন্য ব্যাকস্টেজে একটি ছিমছাম নিরিবিলি ঘরের ব্যবস্থা করে দিয়েছিলেন। ঘরের ভেতরে দুটি গদিওয়ালা চেয়ার আর একটি টেবিল পাতা ছিল। আমরা দুজনে সেখানে গিয়ে বসলাম। ব্যোমকেশ পাঞ্জাবির পকেট থেকে চুরুটের কেসটা বের করে একটা চুরুট ধরালো। ঘরের সিলিং ফ্যানটা মৃদু আওয়াজ করে ঘুরছিল তখন। বাঁচা গেল। যা ভিড় হয়েছিল ব্যোমকেশ, আমার তো মনে হচ্ছিল আজকে আর স্টেশন চত্বরের বাইরে বেরোতেই পারবো না। তবে যাই বলো, তোমার বক্তৃতাটা কিন্তু আজকে সত্যি জমজমাট হয়েছিল ভাইয়া। কিন্তু এই ধরনের হাততালি আর প্রশংসা মানুষকে অলস করে দেয় অজিত। কেন? তোমার এমন কেন মনে হয়? তুমি ভালো বক্তব্য রেখেছো, তোমার অভিজ্ঞতাও বেশি, তাই মানুষ একটু প্রশংসা করবে না? করবে, কিন্তু তখন নিজেকে নিয়ে একটা আত্মবিশ্বাস জন্মাবে যে আমি সব জানি, নিজেকে অভিজ্ঞ মনে হবে। কিন্তু আমি মনে করি সত্যান্বেষীর আসল জায়গা বক্তৃতা মঞ্চ নয়, তার আসল জায়গা হলো অপরাধের পৃথিবীতে। সেখান থেকে সে আসল রহস্য নিজের অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে তুলে ধরতে পারবে। ব্যোমকেশের এই ভারী ভারী কথা আমার বেশ একটা বোধগম্য হলো না। অবশ্য ও দার্শনিক মানুষ, অনেক কিছু ভাবে। ঠিক তখনই আমাদের ঘরের বন্ধ দরজার বাইরে হঠাৎ একটা তীব্র চিৎকার, চিল্লামিল্লি আর হট্টগোলের আওয়াজ শুনতে পাওয়া গেল। এক মহিলার উচ্চকণ্ঠের আরতি এবং সেই সাথে সেমিনার কমিটির স্বেচ্ছাসেবকদের বাধা দেওয়ার আওয়াজ আসছিল। প্লিজ আমাকে একবার ভেতরে যেতে দিন। আমি জানি ব্যোমকেশবাবু ভেতরেই আছেন। আমার অনেক বড় বিপদ হয়ে গেছে, একমাত্র উনিই পারেন আমাকে বাঁচাতে। দয়া করে পথটা ছাড়ুন। দেখুন, উনি এখন পরিশ্রান্ত, কারোর সাথে দেখা করবেন না। আপনি আগামীকাল ওনার হোটেলে গিয়ে দেখা করুন। কিন্তু সেই মহিলা কোনো বাধা মানতে রাজি নন। বাইরে ধস্তাধস্তির মতো শব্দ হতেই ব্যোমকেশ হাতের চুরুটটা অ্যাস্ট্রেতে রেখে দিয়ে উঠে দাঁড়ালো। বাইরে কেউ বিপদে পড়েছে বলে মনে হচ্ছে অজিত, চলো তো দেখি। ব্যোমকেশ নিজেই এগিয়ে গিয়ে ঘরের দরজাটা এক ঝটকায় খুলে দিল। দরজা খুলতেই দেখা গেল এক অনিন্দ্য সুন্দরী মধ্যবয়স্কা ভদ্রমহিলা উন্মাদের মতো দাঁড়িয়ে আছেন। তার পরনে অত্যন্ত দামি রেশমি শাড়ি, গলায় মুক্তোর মালা। এক নজরেই বোঝা যায় তিনি কোনো অত্যন্ত ধনী ও সম্ভ্রান্ত পরিবারের বধূ। কিন্তু তার সেই আভিজাত্য কেমন যেন বিধ্বস্ত দেখাচ্ছিল। তার চোখ মুখ জুড়ে এক অবর্ণনীয় আতঙ্ক খেলা করছে। ব্যোমকেশকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মহিলাটি যেন খড়কুটো আঁকড়ে ধরার মতো দুপা এগিয়ে এলেন। আপনি তো ব্যোমকেশ বক্সী। আমি আপনাকে আজ বক্তব্য রাখতে দেখেছি। অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হাত জোর করে অনুরোধ করছি, আমাকে ফিরিয়ে দেবেন না দয়া করে। আমার স্বামী নিখোঁজ, ওরা ওকে আটকে রেখেছে, ওরা ওকে মেরে ফেলবে। কথাগুলো বলতে বলতে এই মহিলাটি অঝোর ধারায় কাঁদতে লাগলেন। এইভাবে একজন অচেনা মহিলাকে আমাদের সামনে কাঁদতে দেখে ভীষণ খারাপ লাগছিল। আমি কিছু বলবার আগেই ব্যোমকেশ স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলল, আপনারা ওনাকে ছাড়ুন, ভদ্রমহিলাকে ভেতরে আসতে দিন। ঘরের ভেতর এসে মহিলাটি রীতিমতন কান্নায় ভেঙে পড়লেন। আমি তড়িঘড়ি করে টেবিল থেকে জলের গ্লাসটা ওনার দিকে এগিয়ে দিলাম।
মহিলাটি এক চুমুকে জলটা খেয়ে একটু শান্ত হওয়ার চেষ্টা করলেন, কিন্তু তার হাত পা তখনও কাঁপছিল। ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরে গিয়ে বসল। উত্তেজিত হবেন না, শান্ত হয়ে বসুন। প্রথমে আপনার পরিচয় দিন, তারপর বলুন ঠিক কী ঘটেছে। মহিলাটি আঁচল দিয়ে চোখের জল মুছে বললেন, আমার নাম মীনাক্ষী সিংহ। আমরা কলকাতার বাসিন্দা, কিন্তু আমার স্বামী ব্যবসার সূত্রে গত 1 মাস ধরে আমরা হায়দ্রাবাদে এই হোটেলেই আছি। আমার স্বামী রমেন্দ্রলাল সিংহ একজন বড় ব্যবসায়ী। গত 3 দিন ধরে ওর কোনো খোঁজ নেই। ওর অফিস, ওর চেনা পরিচিত সব জায়গায় খুঁজেছি, কেউ কিচ্ছু জানে না। আমি কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম, 3 দিন ধরে নিখোঁজ? আপনি স্থানীয় পুলিশের কাছে যাননি? না, পুলিশে যাওয়ার কোনো উপায় নেই। আমি পুলিশের কাছে গিয়েছি, যদি এই কথা ওরা টের পায় তবে ওরা ওনাকে টুকরো টুকরো করে দেবে বলেছে। আমাকে ভয় দেখিয়েছে, বলেছে পুলিশকে জানাতে না। ব্যোমকেশ এতক্ষণ চুপচাপ শুনছিল। তারপর ও চুরুটে একটা টান দিয়ে বলল, ওরা বলতে কারা? আপনার কাছে কি অপহরণকারীদের কোনো চিঠি বা টেলিফোন এসেছে? হ্যাঁ, টেলিফোনে এসেছে। গত 3 দিন ধরে রোজ রাতে একটা লোক অত্যন্ত চড়া আর কর্কশ গলায় আমাকে ফোন করছে। প্রথম দিন সে বলল আমার স্বামী ওদের কবজাতেই আছে, যদি ওর প্রাণ ভিক্ষা চাই তবে যেন 50,000 টাকা মুক্তিপণ জোগাড় করে রাখি। আমি টাকা দিতে রাজিও হয়েছিলাম, কিন্তু গতকাল রাতে সেই লোকটা আবার ফোন করে আমাকে একটা অদ্ভুত শর্ত দিয়েছে। কি শর্ত? সেই লোকটা বলল টাকাটা আমি একা গিয়ে দিলে হবে না। কলকাতার বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী এখন হায়দ্রাবাদে আছেন। টাকা ভর্তি ব্যাগটা যদি ব্যোমকেশ বক্সী নিজে তার হাত দিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেন তবে ওরা আমার স্বামীকে অক্ষত অবস্থায় মুক্তি দেবে, নইলে ওর লাশ ফেরত পাঠাবে। ব্যোমকেশ বাবু, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার স্বামীকে বাঁচান। আপনি না গেলে ওরা ওকে মেরে ফেলবে। এই বলে মীনাক্ষী দেবী আবার কান্নায় ভেঙে পড়লেন। ঘরের পরিবেশটা মুহূর্তের মধ্যে থমথমে হয়ে গেল। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। ব্যোমকেশের মুখাবয়ব তখন গম্ভীর, তার তীক্ষ্ণ চোখজোড়া তখন কিছু একটা চিন্তা করতে ব্যস্ত। ঘরের সিলিং ফ্যানটার একটানা আওয়াজ ছাড়া আর কোনো শব্দ হচ্ছিল না। অপরাধের এক অদ্ভুত জাল যে আমাদের চারপাশে বোনা শুরু হয়ে গিয়েছে তা কিন্তু আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। মীনাক্ষী দেবীর কান্নায় ঘরের গুমোট ভাবটা কেটে গেল মুহূর্তেই। একজন সম্ভ্রান্ত ঘরের নারী এইভাবে আমাদের সামনে ভেঙে পড়েছেন, অথচ তার এই বিপদে আমরা কতটা সাহায্য করতে পারবো তা নিয়ে আমাদের মনে তখনও দ্বিমত চলছিল। ব্যোমকেশ টেবিলের ওপর রাখা অ্যাশট্রেতে চুরুটের ছাইটা আলতো করে ঝেড়ে মীনাক্ষী দেবীর দিকে তাকালো। তার মুখে কোনো উত্তেজনার লক্ষণ নেই, কিন্তু চোখের মণি দুটো স্থির হয়ে গিয়েছে, যা ইঙ্গিত করে তার মস্তিষ্কের ভেতরে কিছু একটা চলছে ওর। মীনাক্ষী দেবী, আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু অপহরণকারীদের ফাঁদে পা দেওয়ার আগে আমার কিছু জরুরি তথ্য জানা দরকার। আপনি একটু শান্ত হয়ে আমার প্রশ্নগুলোর জবাব দিন। বলুন ব্যোমকেশ বাবু, আপনি যা জানতে চান আমি সব বলবো, শুধু দয়া করে আপনি না বলবেন না। তো প্রথম প্রশ্ন, আপনি বললেন গত 3 দিন ধরে রোজ রাতে ফোন আসছে। প্রথম 2 দিন তারা শুধু 50,000 টাকা মুক্তিপণ চেয়েছিল, আর গতকাল রাতে হঠাৎ আমার নাম জড়িয়েই নতুন শর্ত দিল, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, আপনি কি এই 3 দিনের মধ্যে কলকাতার কোনো চেনা পরিচিত মানুষের সাথে যোগাযোগ করেছিলেন? মানে আপনার স্বামীর নিখোঁজ হওয়ার কথা বা আমার এই হায়দ্রাবাদের সেমিনারে আসার কথা কাউকে জানিয়েছিলেন? না ব্যোমকেশ বাবু, আমি তো আগেই বললাম ওরা পুলিশ বা বাইরের কাউকে জানাতে বারণ করেছিল। আমি ভয়ে কলকাতার কাউকে কিছু জানাইনি। তবে গতকাল সকালে হোটেলের লাউঞ্জে রাখা খবরের কাগজে আপনার ছবি আর এই সেমিনারের বিজ্ঞাপনটা আমার চোখে পড়ে। আমি তখনই জানতে পারি যে আপনি এই শহরেই আছেন। তার মানে আপনি কাউকে জানাননি। আচ্ছা, এবার বলুন, গতকাল রাতে যখন ফোনটা এলো তখন ঠিক কটার সময় এসেছিল, আর ফোনের ওপাশ থেকে হুবহু কি বলা হয়েছিল? রাত তখন প্রায় ওই 10:30 হবে। টেলিফোনটা আসতেই আমি
ধরফর করে উত্তেজনার বসে টেলিফোনটা ধরি। ওপাশ থেকে সেই চেনা গলাটা বলল, শুনলাম কলকাতার বড় ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী নাকি এখন হায়দ্রাবাদেই আছে। হ্যাঁ, তো কাল বিকেলে সেমিনারের পর ওর হাত দিয়ে 50,000 টাকা পাঠিয়ে দিবি চুন কারখানায়। আর হ্যাঁ, ব্যোমকেশ বক্সী যেন টাকাটা নিজেই নিয়ে আসে, তবেই তোর স্বামী ফেরত যাবে। অন্য কেউ এলে লাশ পাবি, লাশ, বুঝলে? ব্যোমকেশবাবু, ওরাই কোনোভাবে এখানে আপনার আসার কথা জানতে পেরেছে। ব্যোমকেশ মীনাক্ষী দেবীর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। টাকাটার ব্যবস্থা আপনি কিভাবে করলেন? 50,000 টাকা তো চট করে জোগাড় করা সহজ নয়। আমার স্বামীর ব্যবসার একটা বড় অংশ নগদে লেনদেন হয়। ওর হোটেলের লকারে আর জরুরি তহবিলের টাকা মিলিয়ে ওই 30,000-এর মতো ছিল। আর বাকিটা আমি আমার এই গয়নাগুলো বিক্রি আর বন্ধক রেখে আজ সকালেই ব্যবস্থা করেছি। টাকার ব্যাগটা আমার ঘরেই রাখা আছে। আর আপনার স্বামীর নাম কি, আর কিসের ব্যবসা করেন উনি? ব্যোমকেশ প্রশ্নটা করা মাত্রই মীনাক্ষী দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, আমার স্বামীর নাম রমেনলাল সিংহ। ওনার কাপড়ের ব্যবসা। মীনাক্ষী দেবীর কথাটা শোনার পর ব্যোমকেশ আর কোনো প্রশ্ন করল না। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখল বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। ঠিক আছে, আপনি এখন হোটেলে ফিরে যান। টাকাটা যেভাবে ব্যাগে রাখা আছে সেভাবেই রাখুন। আজ রাতেই অপহরণকারীদের সাথে আপনার আবার যোগাযোগ হতে পারে। টেলিফোন এলে আপনি শুধু বলবেন যে ব্যোমকেশ বক্সী রাজি হয়েছেন এবং তিনি আপনার সাথেই আছেন। ওরা যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবেই এগোব। মীনাক্ষী দেবী যেন আকাশের চাঁদ হাতে পেলেন। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ব্যোমকেশবাবু। আমি হোটেলে গিয়ে টেলিফোনের অপেক্ষা করছি। সেমিনার কমিটির একজন ভলান্টিয়ারকে ডেকে ব্যোমকেশ মীনাক্ষী দেবীকে সাবধানে গাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করল। ভদ্রমহিলা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর ঘরের দরজাটা বন্ধ করে আমি ব্যোমকেশের সামনে গিয়ে দাঁড়ালাম। আমার মনের ভেতরের আতঙ্কটা এবার রাগের আকারে ফেটে পড়ল। ব্যোমকেশ, তুমি কি পাগল হয়েছো? তুমি এই কেসে জড়াতে যাচ্ছ কেন? তুমি কি বুঝতে পারছো না যে এর মধ্যে মারাত্মক কোনো ষড়যন্ত্র থাকতে পারে? ব্যোমকেশ আবার চেয়ারে গিয়ে বসল এবং একটা নতুন চুরুট ধরাতে ধরাতে বলল, ফাঁদ তো আছেই অজিত, আর সেই ষড়যন্ত্রটা কতখানি গভীর সেটাই তো আমাকে দেখতে হবে। আহা, তুমি তো সব সময় যুক্তি দিয়ে কথা বলো। এবার নিজের ক্ষেত্রে যুক্তিটা খাটলো না কেন? কোথায় গেল যুক্তি? ভালো করে ভেবে দেখো, আমরা যে কলকাতার বাড়ি থেকে রওনা হয়ে হায়দ্রাবাদের এই সেমিনারে আসব, সেটা মাত্র পরশুদিন সকালে হুট করে ঠিক হয়েছে। উদ্যোক্তাদের জরুরি চিঠির ভিত্তিতে আমরা তাড়াহুড়ো করে টিকিট কেটে চলে এলাম। আর আমরা যে শেষ পর্যন্ত এই সেমিনারে আসছি তার খবর আজকের খবরের কাগজে প্রকাশ হওয়ার কথা। অথচ মীনাক্ষী দেবী বলছেন যে ওর স্বামীকে অপহরণ করা হয়েছে আজ থেকে 3 দিন আগে। অপহরণকারী দল কি জ্যোতিষী নাকি অন্তর্যামী, যে তারা আমরা আসার আগে থেকেই জানতো যে ব্যোমকেশ বক্সী গতকাল কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে আসবে এবং এখানে এসে অপরাধ বিজ্ঞান নিয়ে বক্তৃতা দেবে? এই জন্যই তুমি সত্যান্বেষী হতে পারলে না অজিত। মীনাক্ষী দেবীর কথা শুনে কি মনে হলো যে অপহরণকারীরা আগে থেকেই আমাদের আসার খবর জানতেন? মজা করো না ব্যোমকেশ। যদি অপহরণকারীরা খবরের কাগজ দেখেও থাকে তবে তারা আজ সকালে জানতে পারার কথা, কারণ আমাদের তো কোনো কিছুই সুনিশ্চিত ছিল না ভায়া। হ্যাঁ, আমাদের আসার কথা সুনিশ্চিত ছিল না, কিন্তু একটা অনুমান তো ছিলই। সেটার পরিপ্রেক্ষিতেই হয়তো অপরাধীরা আগে থেকেই ভেবে রেখেছে। আহা, কিন্তু ব্যোমকেশ, 3 দিন ধরে একটা মানুষ নিখোঁজ, কোনো ডায়েরি না করে, কোনো পুলিশের সাহায্য না নিয়ে এই মহিলা একা 50,000 টাকা জোগাড় করে বসে আছেন। এটা কেমন যেন অস্বাভাবিক লাগছে না? তাছাড়া ভিন রাজ্যের একটা অজ্ঞাত পরিচয় অপরাধীর দল কেন কলকাতার একজন সত্যান্বেষীর হাতে দিয়ে টাকা নিতে চাইবে? তারা কি জানে না যে ব্যোমকেশ বক্সী টাকা পৌঁছে দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেবে না? এতে তো তাদের নিজেদেরই ঝুঁকি বেশি।
ঠিক এই কারণেই আমার যাওয়া উচিত অজিত। তুমি যে প্রশ্নগুলো তুললে ওগুলোই প্রমাণ করে যে এই ঘটনার পেছনে সাধারণ কোনো ব্যক্তি বা অপহরণকারী দল নেই। এর পেছনে কোনো ঠান্ডা মাথার মস্তিষ্ক কাজ করছে, যা মীনাক্ষী দেবীকে চাল হিসেবে ব্যবহার করছে, অথবা মীনাক্ষী দেবী নিজে। না, এখনই কোনো সিদ্ধান্তে আসা ভুল হবে। তাহলে তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই চুন কারখানায় টাকা দিতে যাবে, তাই তো? অজিত, সত্যের সন্ধান করতে গেলে কিছুটা ঝুঁকি তো নিতেই হয়। আর তাছাড়া একটা মানুষের জীবন মরণের প্রশ্ন জড়িয়ে আছে। যদি আমার যাওয়ায় একটা নিরীহ প্রাণ বেঁচে যায়, তবে সত্যান্বেষী হিসেবে আমার কর্তব্য সেটা করা। তুমি তৈরি হয়ে নাও, আজ রাতেই আমাদের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। আমি বুঝতে পারলাম ব্যোমকেশকে আর আটকানো যাবে না। ও যখন একবার মনস্থির করেছে তখনও যাবেই। কিন্তু আমার মনের কোণে একটা অদ্ভুত অস্বস্তি খচখচ করতে লাগলো। সেমিনারের হল ঘরে ব্যোমকেশ নিজেই বলেছিল যে প্রকৃত অপরাধী অত্যন্ত ঠান্ডা মাথায় সমাজ ও মানুষের দুর্বলতাকে হাতিয়ার করে নিজের চাল চালতে থাকে। আমার কেন যেন মনে হলো যে হায়দ্রাবাদের এই অচেনা পটভূমিতে কেউ একজন আমাদেরই দুর্বলতা আর সত্যান্বেষণের খ্যাতিকে হাতিয়ার করে কোনো এক গভীর অন্ধকার খেলার ছক কষেছে। জানলার বাইরে তখন হায়দ্রাবাদ শহরের বুকে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। স্ট্রিট লাইটগুলো একে একে জ্বলে উঠছে। আমরা দুজনে চুপচাপ হোটেলের ঘরের দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম, কিন্তু মনের ভেতরের ধোঁয়াশাটা কিছুতেই কাটছিল না। হায়দ্রাবাদের রাজপথে তখন গাড়ির হর্নের আওয়াজ থিতু হয়ে এসেছে। সেমিনারের ধকল কাটিয়ে আমি যখন একটা আরামকেদারায় বসে আজ বিকেলের বিচিত্র ঘটনার খেই মেলাবার চেষ্টা করছি, ব্যোমকেশ তখন ঘরের এক কোণে টেবিল ল্যাম্পের আবছা আলোয় ঝুঁকে কি যেন লিখছিল। আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুমি যে বললে আজকে রাতে এই চুন কারখানায় যেতে হবে, কিন্তু মীনাক্ষী দেবীর তো এখনও কোনো টেলিফোন আসেনি। তা আমরা কি ওনার হোটেলের দিকে রওনা হব নাকি? না, এখনই নয়। মীনাক্ষী দেবী আমাদের ঠিকানা জানেন। ওদিকের টেলিফোন এলেই উনি আমাদের খবর দেবেন, বা হয়তো নিজেই আসবেন। তবে তার আগে আমাদের নিজেদের একটু গুছিয়ে নেওয়া দরকার। এই বলে ব্যোমকেশকে দেখলাম আবার মাথা ঝুঁকে কি যেন একটা লিখছে। তারপর কাগজটা 4 ভাঁজ করে পাঞ্জাবির ভেতরের পকেটে রেখে দিল। ওর মুখের অবয়ব গম্ভীর, চোখের দৃষ্টিতে এক অদ্ভুত সতর্কতা লক্ষ্য করলাম আমি। কি ব্যোমকেশ, কী লিখছিলে? কাউকে কোনো চিঠিপত্র নাকি? বৌঠানকে চিঠি লেখার কোনো দরকার তো নেই, তার থেকে টেলিফোন করলেই তো হয়। ব্যোমকেশ পকেট থেকে হাতটা বের করে চুরুট ধরালো। দেশলাইয়ের আলোয় ওর আংশিক মুখাবয়ব দেখতে পেলাম। ও মৃদু হেসে কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই হোটেলের দরজায় টোকা পড়ল মৃদু। আমি দরজা খুলতেই দেখলাম হোটেলের কাজ করে একটি ছেলে দাঁড়িয়ে আছে বাইরে। সে সেলাম ঠুকে বলল, বাবু, নিচে এক ভদ্র মহিলা গাড়ি নিয়ে এসেছে, আপনাদের ডাকছেন। ব্যোমকেশ ঘড়ির দিকে তাকালো। রাত তখন 9:45। ওনাকে বলো আমরা এক্ষুনি আসছি। ছেলেটাকে বিদায় দিয়ে ব্যোমকেশ আমার দিকে তাকালো। চলো অজিত, সময় হয়ে গেছে। তবে যাওয়ার আগে একটা কথা মাথায় রেখো, সেখানে গিয়ে তুমি শুধু নীরব দর্শক। মীনাক্ষী দেবী বা অপহরণকারীদের সামনে এমন কোনো কথা বলবে না যাতে তারা বুঝতে পারে আমরা তাদের ওপর কোনো রকম সন্দেহ করছি। আমরা যে ওদেরকে বিশ্বাস করছি সেটাই ওরা যেন মনে করে। মানে তুমি বলতে চাইছো যে মীনাক্ষী দেবীর উপর তোমার সন্দেহ আছে? আমি প্রশ্নটা জিজ্ঞেস করলেও ব্যোমকেশ কোনো উত্তর দিল না। আলমারি থেকে চাদরটা বের করে গায়ে জড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। ঘরের দরজা বন্ধ করে যখন আমরা নিচে নেমে এলাম, দেখলাম মীনাক্ষী দেবী তার দামি ফিয়াট গাড়ির পেছনের সিটে বসে রয়েছেন। ওনার কোলে একটা মাঝারি সাইজের চামড়ার ব্যাগ। বোঝাই যাচ্ছে যে ওটার ভেতরেই সেই 50,000 টাকা রাখা রয়েছে। ওনার মুখটা গাড়ির ভেতরের আবছা আলোয় আরও ফ্যাকাশে দেখাচ্ছিল। ব্যোমকেশ এবং আমি গাড়ির সামনের সিটে ড্রাইভারের পাশে বসলাম।
ব্যোমকেশবাবু, ঠিক 8:30টায় সেই লোকটা ফোন করেছিল। সে বলল হায়দ্রাবাদ স্টেশনের ওপার দিয়ে যে পুরনো রাস্তাটা কুকাটপল্লির দিকে গেছে, সেই রাস্তায় একটা পরিত্যক্ত চুন কারখানা আছে। সেখানে ঠিক 9:30টার মধ্যে টাকাটা নিয়ে পৌঁছতে হবে। আর আর বলল ব্যোমকেশবাবু যদি সাথে না থাকেন তবে নাকি আমিও ফিরে আসতে পারবো না। আর ব্যোমকেশ ঘাড় ঘুরিয়ে মীনাক্ষী দেবীর দিকে তাকালো। মীনাক্ষী দেবী, ফোনে যখন লোকটা কথা বলছিল তখন কি ব্যাকগ্রাউন্ডে কোনো বিশেষ আওয়াজ শুনতে পেয়েছিলেন? মানে কোনো ট্রেনের হুইসেল বা কারখানার ভোঁ অথবা কোনো অন্য মানুষের গলার শব্দ? আওয়াজ? না ব্যোমকেশবাবু, আমি তো ভয়ে এতটাই অস্থির হয়েছিলাম যে ওসব খেয়ালই করিনি। তবে তবে লোকটার গলার আওয়াজটা খুব ভারী আর অদ্ভুত ছিল, যেন মুখটা কাপড়ে চাপা ছিল। ব্যোমকেশ আর কোনো কথা বাড়ালো না। ও ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল। হায়দ্রাবাদের প্রধান শহর ছাড়িয়ে গাড়ি যখন জনহীন অন্ধকার রাস্তার দিকে এগোলো, দুপাশের আলো কমতে কমতে একসময় নিঝুম ঘুটঘুটে অন্ধকার আমাদের গ্রাস করল। রাস্তার দুই ধারে বড় বড় বাবলা আর তেঁতুল গাছের সারি অন্ধকারের এই গভীরতা যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি লক্ষ্য করলাম ব্যোমকেশ অত্যন্ত সতর্কভাবে জানলা দিয়ে বাইরের রাস্তাটা দেখছে। কিছুক্ষণ যাওয়ার পর ও হঠাৎ ড্রাইভারকে বলল, একটু গাড়িটা দাঁড় করাও তো বাবু। কি হলো ব্যোমকেশবাবু, গাড়ি থামাচ্ছেন কেন? অযথার সময় নষ্ট করাটা কিন্তু ঠিক হবে না, আমাদের সময় চলে যাচ্ছে। ব্যোমকেশ গাড়ি থেকে নেমে রাস্তার একপাশে দাঁড়িয়ে চারপাশটা দেখল। তারপর পকেট থেকে একটা দেশলাই বের করে ঠোঁটে গুঁজে রাখা চুরুটটা ধরালো। কিছুক্ষণ অন্ধকারের দিকে তাকিয়ে থাকার পর আবার গাড়িতে এসে বসলো। কি হলো, নামলে হঠাৎ? ব্যোমকেশ অন্ধকারে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, রাস্তার মোড়টা চিনে রাখলাম অজিত, ফেরার সময় কাজে লাগতে পারে। ওর এই আচরণ আমার কাছে অত্যন্ত রহস্যময় ঠেকল, কিন্তু আমি চুপ করে রইলাম। ঠিক 9:15টায় গাড়িটা একটা মস্ত বড় ভাঙা গেটের সামনে এসে দাঁড়ালো। চারিদিক শ্মশানের মতো নিস্তব্ধ। ঝিঁঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। টর্চের আলো ফেলতে দেখা গেল একটা জরাজীর্ণ সাইনবোর্ড, যাতে আবছা অক্ষরে লেখা হায়দ্রাবাদ লাইম ইন্ডাস্ট্রিজ। ভেতরে কতগুলো ভাঙা ঘর আর চুন তৈরির বড় বড় চুল্লি অন্ধকারের মধ্যে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভার ভয়ে গাড়ি থেকে নামতে চাইল না। টাকার ব্যাগটা আমার কাছে দিন, আপনি আর অজিত গাড়ির ভেতরেই থাকুন। কিন্তু মীনাক্ষী দেবী গাড়ি থেকে নেমে এলেন। না ব্যোমকেশবাবু, আমি তো আপনাকে একা যেতে দিতে পারি না। আর তাছাড়া ওরা আমার স্বামীকে ওখানে আটকে রেখেছে। আমি কি করে শান্ত হয়ে গাড়িতে বসে থাকি বলুন তো? তবে সত্যি কথা বলতে আমিও ব্যোমকেশকে একা যেতে দিতাম না। তবে মীনাক্ষী দেবীর কথা শুনে ব্যোমকেশ আর আপত্তি করল না। ও টাকার ব্যাগটা নিজের হাতে নিল। আমি গাড়ি থেকে নেমে ওর পাশে দাঁড়ালাম। ব্যোমকেশের এক হাতে টর্চ আর অন্য হাতে 50,000 টাকার ব্যাগ। আমরা তিনজনে ভাঙা গেট পেরিয়ে ভেতরটায় ঢুকলাম। কারখানার চত্বরটা ভাঙা ইট, পাথর আর শুকনো পাতায় ভরেছিল। আমাদের পায়ের শব্দে চারপাশের নিস্তব্ধতা যেন আরও ভয়ানক হয়ে উঠেছিল। কিছুটা এগোতেই কারখানার ভেতরের একটা বড় ঘরের জানলা থেকে হালকা আলোর রেখা দেখা গেল, লণ্ঠনের আলো। আমরা সেই ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ঘরের ভেতরে একটা ভাঙা কাঠের চেয়ারে একজন মানুষ বসে রয়েছেন। ওনার হাত পা দড়ি দিয়ে শক্ত করে চেয়ারের সাথে বাঁধা, মুখে একটা চাদরের টুকরো গোঁজা। ওনার পরনে একটা ধুলোবালি মাখা কোট। ওনার পাশেই সেই লণ্ঠনটা রাখা আছে, যার আলোয় ওনার বিধ্বস্ত চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল।
ওগো, এ তোমার কি অবস্থা? দেখো, আমি এসেছি, এবার তোমার কিচ্ছু হবে না, আমি এসেছি। মীনাক্ষী দেবী চিৎকার করে ওর দিকে ছুটে যেতে চাইলেন, কিন্তু ব্যোমকেশ ওর হাত ধরে আটকে দিল। স্থির হন মীনাক্ষী দেবী, তাকে চারপাশটা দেখে নিতে দিন। ব্যোমকেশ টর্চের আলোটা ঘরের চার কোণে ঘোরালো। ঘরটা সম্পূর্ণ খালি, কোনো অপহরণকারী দলের চিহ্ন সেখানে নেই। শুধু চেয়ারে বাঁধা সেই মানুষটি গোঙানির মতো একটা শব্দ করছিলেন। ঠিক তখনই ঘরের ভাঙা ছাদের ওপর থেকে একটা ভারী পাথর নিচের মেঝেতে এসে পড়ল। সেই সাথে একটা কর্কশ গলা অন্ধকারের মধ্যে থেকে ভেসে এলো। ব্যোমকেশ বক্সি, তোমার হাতে যে টাকার ব্যাগটা রয়েছে ওটা ওই লণ্ঠনের পাশে নামিয়ে রাখো, আর চুপচাপ ডান দিকের রাস্তা দিয়ে বেরিয়ে যাও। যদি চালাকি করার চেষ্টা করো তবে ঘরের চারপাশটা খড় দিয়ে ঘেরা আছে, 1 মিনিটে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবো, বুঝেছ? ব্যাগটা রাখো আর চলে যাও। ব্যোমকেশ বিন্দুমাত্র বিচলিত হলো না। ও টাকার ব্যাগটা ধীর স্থিরভাবে লণ্ঠনের পাশে নামিয়ে রাখল। ওর মুখ থমথমে, কিন্তু চোখ দুটো ঘরের উপরের ভাঙা ছাদের খিলানগুলোর দিকে কিছু একটা খুঁজছিল। টাকা আমি রেখে দিলাম, এবার রমেনবাবুকে আমরা নিয়ে যাচ্ছি। যাও, নিয়ে যাও, কিন্তু মনে থাকে যেন সোজা কলকাতার ট্রেনে উঠবে। যদি হায়দ্রাবাদ পুলিশকে একটা কথাও বলেছ তবে কিন্তু তোমাদের রেহাই নেই, মনে থাকে যেন। ব্যোমকেশ আর এক মুহূর্ত নষ্ট না করে এগিয়ে গিয়ে চেয়ারে বাঁধা মানুষটির মুখের কাপড়টা খুলে দিল এবং হাতের বাঁধনগুলো খুলে দিল। বন্ধনমুক্ত হতে সেই প্রৌঢ় ভদ্রলোক মীনাক্ষী দেবীর ওপর প্রায় ঢলে পড়লেন। মীনাক্ষী দেবী ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। মীনাক্ষী, মীনাক্ষী, তুমি এসেছো? তুমি তুমি না এলে ওরা ওরা আমাকে মেরেই ফেলতো মীনাক্ষী। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। ও তখন নিচু হয়ে মেঝের ধুলোর ওপর টর্চের আলো ফেলছে। সেখানে কতগুলো জুতোর দাগ আর চুন লেগে থাকা পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই ছাপগুলোর দিকে তাকিয়ে মনে মনে কি যেন একটা ভাবছিল ব্যোমকেশ। ওর মুখে কোনো স্বস্তির লক্ষণ ছিল না, বরং বেশ চিন্তার ভাব দেখতে পাচ্ছিলাম। ব্যোমকেশ, এবার বোধহয় আমাদের এখান থেকে বের হওয়া দরকার। জায়গাটা কিন্তু মোটেই নিরাপদ নয় ভায়া। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে সেই প্রৌঢ় ভদ্রলোককে খুব ভালোভাবে টর্চের আলোতে পর্যবেক্ষণ করে নিয়ে আনমনেই বলে উঠল, হ্যাঁ অজিত, চলো, আমাদের কাজ শেষ। রমেনবাবুকে সাবধানে গাড়িতে তোলো। আমরা যখন সেই চুন কারখানা থেকে বেরিয়ে গাড়ির দিকে আসছিলাম তখন আমার মনে কেমন যেন একটা খটকা লাগছিল। এই কেসটা বড্ড সহজে মিটে গেল। আজ পর্যন্ত এমন তো ঘটেনি যে যেখানে ব্যোমকেশ বক্সি গিয়েছে সেখানে এত সহজে কোনো রহস্য উন্মোচন হয়েছে। কিন্তু ব্যোমকেশের সেই থমথমে নীরবতা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে রহস্যের আসল খেলাটা হয়তো এখান থেকেই শুরু হতে চলেছে। পরিত্যক্ত চুন কারখানা থেকে উদ্ধার করার পর মীনাক্ষী দেবীর স্বামী রমেন লাল সিংহকে হায়দ্রাবাদের একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অপহরণকারীদের মারধরের কারণে হোক বা মানসিক আতঙ্কেই হোক, ভদ্রলোক প্রায় বাকরুদ্ধ অবস্থা। কেবিনের বিছানায় শুয়ে তিনি কেবল শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকেন। কেউ কিছু জিজ্ঞেস করলে ভয়ার্ত চোখে মীনাক্ষী দেবীর দিকে তাকান শুধু। পরদিন সকালে ব্যোমকেশ আর আমি হাসপাতালে গেলাম রমেনবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে। যদিও আমাদের সেই দিনই ফিরে আসবার কথা ছিল, কিন্তু মীনাক্ষী দেবীকে একা ওইভাবে ফেলে রেখে আসতে ব্যোমকেশ চাইল না। কেবিনের বাইরে করিডোরে ডাক্তারবাবুর সঙ্গে আমাদের দেখা হলো। ডাক্তারবাবু, রমেনবাবুর চোট কতটা গুরুতর? উনি কি কথা বলার মতো অবস্থায় আছেন? শারীরিক চোট বলতে কিছু কালশিটে দাগ আছে বক্সিবাবু,
তবে ওনার মানসিক ট্রমাটা খুব বেশি। উনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, এমনকি কোনো প্রশ্ন করলে অদ্ভুত আচরণ করছেন। ওনার স্ত্রী মীনাক্ষী দেবী অবশ্য সারাক্ষণ ওনার পাশেই আছেন, উনি ওনার স্বামীর দেখাশোনাটা করছেন। ব্যোমকেশ মাথা নাড়ল। আমরা যখন কেবিনের ভেতর ঢুকলাম, দেখলাম মীনাক্ষী দেবী রমেনবাবুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমাদেরকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। ওনার মুখের ক্লান্তি স্পষ্ট, কিন্তু চোখের কোণে একটা অস্থিরতা লক্ষ্য করলাম আমি। ব্যোমকেশ বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। রমেনবাবুর চোখের দিকে তাকিয়ে ও অত্যন্ত শান্ত গলায় বলল, রমেনবাবু, এখন কেমন বোধ করছেন? চুন কারখানায় যারা আপনাকে আটকে রেখেছিল তাদের কারো মুখ কি আপনি দেখতে পেয়েছিলেন, বা তাদের কথাবার্তা শুনে কোনো বিশেষ অঞ্চলের টান বুঝতে পেরেছিলেন, বা কতজন ছিলেন ওরা, কিছু কি মনে পড়ছে? ব্যোমকেশের প্রশ্নটা শেষ হতে না হতেই রমেনবাবু চাদরটা গায়ের ওপর টেনে নিয়ে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে নিলেন। ওনার শরীরটা যেন এক অজ্ঞাত আশঙ্কায় কাঁপতে লাগলো। মীনাক্ষী দেবী তড়িঘড়ি আমাদের আর ওনার স্বামীর মাঝখানে গিয়ে দাঁড়ালেন। ব্যোমকেশবাবু, দয়া করে ওকে আর এখন কোনো প্রশ্ন করবেন না। ডাক্তার বলেছেন ওর মস্তিষ্কে প্রচণ্ড চাপ পড়ছে। এই অবস্থায় পুরনো কথা মনে করালে ওর বড় ক্ষতি হয়ে যেতে পারে। ব্যোমকেশ মীনাক্ষী দেবীর এই আকস্মিক বাধায় বিন্দুমাত্র বিরক্ত হলো না। নিশ্চয়ই, ওনার সুস্থতাই আগে, তবে এই কেসটার একটা কিনারা তো করতেই হবে। ব্যোমকেশবাবু, আমার এই শহরে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। এখানে থাকলে আমার স্বামীর আতঙ্ক আরও বাড়বে। আমি আজ রাতে ট্রেনে ওনাকে নিয়ে কলকাতায় ফিরে যেতে চাই, কিন্তু কথাটা বলেই ভদ্রমহিলা খানিকটা ইতস্তত করলেন। কিন্তু কি? কিন্তু আমার মনে হচ্ছে ওই অপরাধীরা এখনও আমাদের ওপর নজর রাখছে। রাস্তায় যদি ওরা আবার আমাদের ওপর আক্রমণ করে। ব্যোমকেশবাবু, আপনার কাছে আমার একটা শেষ অনুরোধ। আপনারা তো কলকাতায় ফিরবেনই, দয়া করে যদি আমাদের সাথে একই ট্রেনে যান। আপনি সাথে থাকলে ওরা সাহস পাবে না। তাছাড়া আমার স্বামীর এই অবস্থায় আপনার মতো একজন মানুষ পাশে থাকলে আমি খুব মানসিক বল পাবো। আমি ব্যোমকেশের দিকে তাকালাম। ভিন রাজ্যে একটা বিপন্ন পরিবারকে সাহায্য করা সত্যান্বেষীর কর্তব্য হতে পারে, কিন্তু এভাবে তাদের বডিগার্ড হয়ে ঘুরে বেড়ানোটা কেমন যেন দৃষ্টিকটু। আমি ভাবলাম ব্যোমকেশ হয়তো এড়িয়ে যাবে, কিন্তু ব্যোমকেশ মীনাক্ষী দেবীর দিকে তাকিয়ে অত্যন্ত অমায়িক হেসে বলল, এতে আর আপত্তি কিসের মীনাক্ষী দেবী? আমরাও আজ রাতে টিকিট কাটার কথাই ভাবছিলাম। আপনি যখন বলছেন আমরা একসাথেই কলকাতায় ফিরবো না হয়। অনেক ধন্যবাদ ব্যোমকেশবাবু। আমি হাসপাতালের বকেয়া মিটিয়ে বিকেলের মধ্যেই ওনাকে নিয়ে স্টেশনে পৌঁছে যাব। আমরা যখন কেবিন থেকে বেরিয়ে আসছিলাম, হঠাৎ ব্যোমকেশ বলল, অজিত, তুমি নিচে গিয়ে একটু গাড়ির ড্রাইভারকে দাঁড়াতে বলো, আমি একটু আসছি। আমি নেমে এলাম নিচে, কিন্তু প্রায় 15 মিনিট কেটে যাওয়ার পরও ব্যোমকেশের দেখা নেই। ও একটা অচেনা জায়গায় অচেনা হাসপাতালে এতক্ষণ কি করছে ভাবার জন্য আমি আবার ওপরে উঠে এলাম। করিডোর দিয়ে যাওয়ার সময় নার্সদের বসার জায়গাটার একটা কোণে ব্যোমকেশকে দেখলাম দাঁড়িয়ে থাকতে। ওখানকার ডিউটির নার্স, একজন মাঝবয়সী দক্ষিণী ভদ্রমহিলা, ব্যোমকেশের সঙ্গে বেশ গম্ভীর মুখে কথা বলছিলেন। আমি পা টিপে টিপে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম নার্স ভদ্রমহিলা ওনার টেবিলের ড্রয়ার থেকে একটা পেশেন্ট ফাইল বের করে ব্যোমকেশকে দেখাচ্ছেন, আর ব্যোমকেশ অত্যন্ত তীক্ষ্ণ চোখে সেই ফাইলের নথিপত্রগুলো দেখছে। ওদের মুখাবয়ব দেখে মনে হচ্ছিল অত্যন্ত গোপন কোনো আলোচনা চলছে এখানে। আমি আরও দুপা এগোতেই ব্যোমকেশের খাড়া কান আমার পায়ের শব্দ টের পেয়ে গেল। ও চট করে ফাইলটা বন্ধ করতে বলে নার্সকে একটা ধন্যবাদ বলল এবং ঘুরে দাঁড়িয়ে আমাকে দেখে চমকালো না একটুও। কি ব্যাপার ব্যোমকেশ, নার্সের সাথে এতক্ষণ ধরে কি কথা বলছিলে? আর ওই ফাইলটাই বা কিসের? ব্যোমকেশ ওর চিরপরিচিত রহস্যময় হাসিটা হাসলো আবার, যা ও সাধারণত কোনো কিছু আমার থেকে লুকোতে চাইলে হেসে থাকে। ও আমার কাঁধে একটা হাত দিয়ে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে বলল, কিছু না অজিত, রমেনবাবুর শারীরিক অবস্থার একটা খোঁজ নিচ্ছিলাম। সুস্থ হতে কতদিন সময় লাগবে, এখানকার ওষুধ আমাদের কলকাতায় পাওয়া যাবে কিনা, এইসব।
আচ্ছা, আমাকে এত কিছু লুকিয়ে তোমার কি লাভ বলো তো ব্যোমকেশ? আমি স্পষ্ট দেখলাম যে নার্স তোমাকে আলাদা করে একটা ফাইল দেখালেন, আর তোমাদের দুজনেরই মুখের ভাবভঙ্গি দেখেই মনে হচ্ছিল যে কিছু একটা গন্ডগোল আছে। আরে ব্যোমকেশ, বলো না, কি আছে সন্দেহজনক? সন্দেহ জিনিসটা সত্যান্বেষীর মজ্জায় থাকে অজিত। তবে সন্দেহের ধোঁয়াশা যতক্ষণ না কাটছে ততক্ষণ শুধু অনুমানের ওপর ভর করে কথা বলা ভুল। তবে একটা জিনিস পরিষ্কার নয়, মীনাক্ষী দেবী আমাদের কেন ওনার সাথে কলকাতায় নিয়ে যেতে চাইছেন সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তবে এইটুকু বুঝেছি, তিনি আমাদের একটা ঢাল হিসেবে ব্যবহার করতে চান। ওনার মনে কোনো অজানা ভয় কাজ করছে, আর আমার উপস্থিতি ওনার সেই ভয়টাকে কিছুটা কমাতে পারে। তাহলে তুমি জেনে শুনে ওনার সঙ্গে যাচ্ছ কেন? এর পেছনে যদি কোনো মারাত্মক ষড়যন্ত্র থাকে তখন? ষড়যন্ত্র যেখানে থাকে, সত্যের আলোটাও সাধারণত তার আশেপাশেই লুকিয়ে থাকে। আজ রাত্রের যাত্রাটা বড্ড কৌতূহল ও রহস্যময় হতে চলেছে অজিত। চলো গোছগাছ করে নেওয়া যাক। গাড়ি যখন হোটেলের দিকে রওনা হলো, আমার মনের কোণে খটকাটা আরও তীব্র হলো। ব্যোমকেশ নার্সের কাছে থেকে কি এমন তথ্য পেল যা আমার কাছে গোপন রাখল? আর মীনাক্ষী দেবীর সেই ব্যাকুলতার পেছনে আসল রহস্যটা ঠিক কী? এক অদৃশ্য সন্দেহের জাল যে আমাদের চারপাশে আরও শক্ত করে বোনা হচ্ছে, তা আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। হায়দ্রাবাদ স্টেশন থেকে যখন ফলকনুমা এক্সপ্রেস ছাড়ল, তখন ঘড়িতে প্রায় রাত 9টা। ট্রেনের ফার্স্ট ক্লাসের কূপের একদিকের বার্থে আমি আর ব্যোমকেশ, আর ঠিক আমাদের মুখোমুখি কূপে মীনাক্ষী দেবী ও তাঁর অসুস্থ স্বামী রমেনবাবু উঠেছেন। মীনাক্ষী দেবীর অনুরোধেই টিকিট চেকারকে বলে আমরা মুখোমুখি দুটি কূপের ব্যবস্থা করিয়েছি। রমেনবাবু জানলার ধারের বার্থে শুয়ে রয়েছেন, ওনার চোখজোড়া বন্ধ, আর মীনাক্ষী দেবী ওনার সেই চামড়ার ব্যাগটি শক্ত করে বুকে চেপে ধরে জবুথবু হয়ে বসে আছেন। ব্যোমকেশ চাদরটা গায়ে জড়িয়ে আরাম করে বসল। ও জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে সিগারেটটা বের করল। আমি আর নিজের মনের প্রশ্ন চেপে রাখতে না পেরে নিচু গলায় বললাম, ব্যোমকেশ, তোমার কি মনে হচ্ছে না যে আমরা কোনো বড় ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ছি? কিসের ষড়যন্ত্র অনুমান করছো তুমি? সব কিছু তো বেশ শান্ত। শান্ত? আরে তুমি কি ওই মীনাক্ষী দেবীর দিকে তাকিয়েছো একবার? সেই চুন কারখানা থেকে উদ্ধার হওয়ার পর থেকে ভদ্রমহিলা ওই চামড়ার ব্যাগটা একবারের জন্য হাতছাড়া করেননি। এমনকি ওনার স্বামী যখন ওয়াশরুমে যাচ্ছিলেন তখনও তিনি ওই ব্যাগটা কোলে নিয়ে বসেছিলেন। আর ওই রমেনবাবু, ওনার আচরণ খেয়াল করেছো? অপহরণকারীরা ওনার ওপর যে অত্যাচার করেছে বুঝলাম, কিন্তু নিজের স্ত্রীর সাথেও ওনার কোনো কথা নেই। কিন্তু কেন? মীনাক্ষী দেবী যখন ওনার কপালে হাত দিচ্ছিলেন, ওনার শরীরটা কেমন কেঁপে কেঁপে উঠছিল, দেখেছো? তুমি বলো, এসব কি স্বাভাবিক? এইরকম আচরণ গভীর ভয়ের লক্ষণ হতে পারে অজিত। মানসিকভাবে আক্রান্ত হলে রোগী অনেক সময় এমন করে। তুমি সব কিছুকে কেন যে এত সহজ করে নিচ্ছ ব্যোমকেশ? দেখো, হাসপাতালের নার্সের সাথে তুমি যে ফাইলটা দেখছিলে, সেখানে কি ওনার এই অদ্ভুত আচরণের কোনো সূত্র ছিল? ব্যোমকেশ আমার দিকে তাকালো, ওর চোখে একটা চতুর ইশারা খেয়াল করলাম। সূত্র তো চারপাশেই ছড়িয়ে অজিত। যেমন ধরো, রমেনবাবুর হাতের আঙুলগুলো দেখেছ? মীনাক্ষী দেবী বললেন ওনার স্বামী একজন বড় ব্যবসায়ী, কিন্তু একজন ধনী ব্যবসায়ীর হাতের আঙুলের ডগাগুলোতে এমন খসখসে ভাব আর চুনকালির দাগ কেন থাকবে? ওটা তো কোনো কায়িক শ্রম করা মানুষের হাত বলে মনে হয়। বলছো কি? চুনকালির দাগ? ওটা তো ওই পরিত্যক্ত চুন কারখানায় বন্দি থাকার জন্য হতে পারে। হতে পারে, আবার নাও হতে পারে। লজিক দুদিকেই খাটানো যায়। তবে আসল সত্যিটা জানতে গেলে আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। ঠিক তখনই দুজন খাকি পোশাক পরা রেলওয়ে পুলিশ এবং একজন সাদা পোশাকের অফিসার আমাদের কূপের সামনে এসে দাঁড়ালেন। অফিসার ভদ্রলোক অত্যন্ত কড়া গলায় বললেন, আপনাদের টিকিট আর লাগেজগুলো একটু দেখান। ওপর থেকে বিশেষ নির্দেশ আছে, ওড়িশা ঢোকার আগে এই ট্রেনের প্রতিটা ফার্স্ট ক্লাস কূপ ভালো করে তল্লাশি করা হবে। মীনাক্ষী দেবী ওপাশের কূপ থেকে চমকে উঠে দাঁড়ালেন। তল্লাশি? কেন?
আমরা তো সাধারণ যাত্রী। খবর আছে মহাশয়া, হায়দ্রাবাদ থেকে একটা বড় চোরাচালান চক্রের মাল দীর্ঘদিন ধরেই বাসে ট্রেনে পাচার হচ্ছে, তাই আমাদের তো ডিউটি করতেই হবে। এই বলে তিনি মীনাক্ষী দেবীর কোলের ব্যাগটার দিকে হাত বাড়াতে গেলেন। তখনই মীনাক্ষী দেবী বললেন, আমরা কিন্তু ব্যোমকেশ বক্সির সাথে এসেছি। মীনাক্ষী দেবী আচমকা ব্যোমকেশের নামটা কেন নিল বুঝতে পারলাম না। তবে ওর কথা শুনে আমি কিছু বলবার আগেই ব্যোমকেশ কূপের দরজা দিয়ে মুখ বাড়িয়ে বলল, নমস্কার অফিসার, আমি কলকাতা থেকে আসছি, নাম ব্যোমকেশ বক্সি। ব্যোমকেশ বক্সি নামটা শুনতেই অফিসার ভদ্রলোক এক পা পিছিয়ে এলেন। ওর মুখের কড়া ভাবটা মুহূর্তে শ্রদ্ধায় বদলে গেল। আরে বক্সি বাবু, আপনি এই ট্রেনে? আমরা তো জানতামই না। হ্যাঁ, হায়দ্রাবাদে সেমিনারে এসেছিলাম। আর ওপাশের কূপে যারা আছেন তারা আমার অত্যন্ত পরিচিত। ভদ্রলোকের ওপর একটা বড় দুর্ঘটনা গেছে, ওনার শরীর খুব খারাপ। যদি দয়া করে... না না, বক্সিবাবু যখন সাথে আছেন তখন আর তল্লাশির কোনো প্রশ্নই ওঠে না। আপনি তো আমাদের ডিপার্টমেন্টেরই গর্ব। আপনারা নিশ্চিন্তে যাত্রা করুন। জয় হিন্দ। পুলিশের দলটি মীনাক্ষী দেবীর ব্যাগে হাত না দিয়েই করিডোর ধরে আগে বেরিয়ে গেল। আমি দেখলাম মীনাক্ষী দেবী পেছনের বার্থে প্রায় ধপ করে বসে পড়লেন। ওনার কপাল বেয়ে ঘাম ঝরছে। তিনি ব্যোমকেশের দিকে তাকিয়ে হাত জোড় করে বললেন, ব্যোমকেশবাবু, আপনি আজ আমাদেরকে বাঁচালেন, নইলে এই পুলিশগুলো যা হয়রানি করতো। আমার স্বামীর এই শরীর নিয়ে... আরে ধন্যবাদ কিসের মীনাক্ষী দেবী, এ তো আমার কর্তব্য। পুলিশ চলে যাওয়ার পর ট্রেন একটা বড় জংশন স্টেশন এসে থামল। সম্ভবত ওটা অন্ধ্রপ্রদেশের শেষ বড় স্টেশন। ট্রেন থামতেই ব্যোমকেশ উঠে দাঁড়ালো। অজিত, তুমি কূপে বসো, আমি একটু প্ল্যাটফর্ম থেকে ঘুরে আসছি। একটু জলের ব্যবস্থা করা দরকার। আমি যাব না, তুমি মীনাক্ষী দেবীদের ওপর একটু নজর রাখো, আমি একাই আসছি। এই বলে ব্যোমকেশ চট করে ট্রেন থেকে নেমে গেল। তখন প্ল্যাটফর্মে বেশ ভিড়। আমি জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখলাম ব্যোমকেশ জলের দোকানের দিকে না গিয়ে হনহন করে হেঁটে সোজা স্টেশন মাস্টারের ঘরের দিকে ঢুকে গেল। আমার মনে আরও খটকা লাগলো। ও হঠাৎ স্টেশন মাস্টারের ঘরে গেল কেন? জানলা দিয়ে উকি ঝুঁকি মেরেও ভেতরের কিছু দেখা যাচ্ছিল না। প্রায় 10 মিনিট পর ব্যোমকেশ যখন বেরিয়ে এলো, ওর মুখে একটা চাপা উত্তেজনা। ও কূপে ফিরে আসতেই আমি চেপে ধরলাম। ব্যোমকেশ, আরে সত্যি করে বলো তো আমাকে, তুমি হঠাৎ স্টেশন মাস্টারের ঘরে কি করছিলে? দেখো, মিথ্যে বলবে না, আমি তোমাকে দেখেছি ঢুকতে, নিজের চোখে দেখেছি। তাহলে অজিতবাবু, আপনার কাছে আমি ধরা পড়ে গেলাম? ব্যোমকেশ, মজা করো না, সত্যি করে বলো তো কি হয়েছে। আসলে একটা জরুরি টেলিফোন করা ছিল অজিত, তাই গিয়েছিলাম। টেলিফোন? কাকে? এই সময়ে স্টেশন থেকে নেমে তুমি কাকে ফোন করলে? কলকাতায় আমাদের পরিচিত ডেপুটি কমিশনার দেবকুমার বাবুকে। ওনার ল্যান্ডলাইনে একটা বিশেষ বার্তা দেওয়ার ছিল। দেবকুমার বাবুকে? কিন্তু কেন? এই কেসের সাথে কলকাতার পুলিশের কি সম্পর্ক? সম্পর্কটা খুব গভীর অজিত। আমি দেবকুমার বাবুকে বললাম আমরা আগামীকাল বিকেলে হাওড়া স্টেশনে পৌঁছাচ্ছি। উনি যেন কয়েকজন সাদা পোশাকের পুলিশ নিয়ে স্টেশনের বাইরে তৈরি থাকেন। আর কি? আর ওনার ডিপার্টমেন্টের পুরনো রেকর্ড ঘেঁটে একটা বিশেষ ফাইল রেডি রাখতে বললাম। ব্যাস, এর বেশি আর কিছু জানতে চাও না। বাকিটা কাল হাওড়া স্টেশনে নেমে নিজের চোখেই দেখতে পাবে। ব্যোমকেশ আর কোনো কথা বলল না। ও লাইটটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়ল। কিন্তু অন্ধকারের মধ্যে ট্রেনের চাকার একটানা আওয়াজ ছাপিয়ে আমার মাথায় কেবল ঘুরপাক খেতে লাগলো। হাওড়া স্টেশনে কি এমন ঘটতে চলেছে যার জন্য ব্যোমকেশকে গোপনে কলকাতার পুলিশকে খবর দিতে হলো? আর মীনাক্ষী দেবীর ওই ব্যাগের ভেতরের আসল রহস্যটাই বা কী? ধোঁয়াশাটা যেন ট্রেনের গতির সাথে সাথেই তীব্র বেগে কলকাতার দিকে ছুটে চলছিল। ফলকনুমা এক্সপ্রেস যখন খড়গপুর স্টেশন ছেড়ে সাঁতরাগাছির দিকে এগোতে শুরু করলো, ট্রেনের গতিবেগ তখন অনেকটাই কমে এসেছে। ট্রেনের চাকার একটানা ক্লান্তিহীন আওয়াজ যেন আমাদের মনে করিয়ে দিচ্ছিল যে আমরা দীর্ঘ যাত্রা শেষ করে অবশেষে নিজেদের চেনা বাংলায় এসে পৌঁছেছি।
বিকেলের ম্লান আলো এসে পড়েছিল ট্রেনের করিডোরে। ব্যোমকেশ জানলা দিয়ে বাইরের চেনা মাঠ ঘাট দেখতে দেখতে বলল, কলকাতা এসে গেল অজিত, এবার কুয়াশা কাটার পালা। জানি না তুমি কিসের কুয়াশার কথা বলছো, তবে ধোঁয়াশা কাটবে নাকি আরও ঘনীভূত হবে তা তো হাওড়া স্টেশনে নামলেই বোঝা যাবে। ব্যোমকেশ কোনো উত্তর না দিয়ে রহস্যময়ভাবে হাসল। ঠিক বিকেল 5টায় ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে থেমে গেল। হাওড়া স্টেশনের চেনা কোলাহল, কুলিদের চিৎকার আর ট্রেনের ইঞ্জিনের বাষ্প ছাড়ার শব্দে চারপাশটা গমগম করে উঠল। আমরা 4 জনে ট্রেন থেকে নিচে নেমে এলাম। মীনাক্ষী দেবী ওনার সেই চামড়ার ব্যাগটি শক্ত করে ধরে আমাদের সাথেই হাঁটছিলেন। লক্ষ্য করলাম পুরো প্ল্যাটফর্ম জুড়ে প্রচুর পুলিশের আনাগোনা। প্রত্যেকটা যাত্রীদের ব্যাগ রীতিমতন পুলিশরা পর্যবেক্ষণ করে তবেই ছাড়ছেন। বুঝতে পারলাম ওই ট্রেনের মধ্যে তখন যে পুলিশেরা বড় কথাগুলো বলেছিল হয়তো তারই তদন্ত চলছে। আমরা এগিয়ে যেতেই বেশ কয়েকজন পুলিশ অফিসার আমাদের ব্যাগপত্রগুলো পর্যবেক্ষণ করতে নিল। ঠিক তখনই একজন পুলিশ অফিসার ব্যোমকেশকে চিনতে পেরে বলল, ব্যোমকেশবাবু, এদিক দিয়ে আসুন, ওদিক দিয়ে গেলে আপনার দেরি হবে। আসলে কিছু পাচার চক্রের খবর আমাদের কাছে আছে, সেই জন্য ব্যাগপত্র আমরা পরীক্ষা করেই ছাড়ছি। কিন্তু নিয়ম তো সবার জন্য এক হওয়া দরকার অফিসার। আমিও তো আর 5টা সাধারণ মানুষের মতোই। ব্যোমকেশ কথাটা বলতেই অপর প্রান্তের পুলিশ অফিসার খানিকটা একগাল হাসি নিয়ে বললেন, কি যে বলেন ব্যোমকেশবাবু, অপরাধ জগৎটাকে দূষণমুক্ত করার পিছনে আপনার যে কতটা অবদান তাতে আমরাও ভালো করে জানি। অন্তত আপনাকে আমরা বিশ্বাস করতে পারি না। আপনি আসুন এদিক দিয়ে। সেই পুলিশ অফিসার কথাটা বলতে ব্যোমকেশ আর আমি আমাদের ব্যাগপত্র সেই ভিড়ের পাশ দিয়ে বেরিয়ে গেলাম। আমাদের সাথে মীনাক্ষী দেবী এবং রমেনবাবুও তাদের ব্যাগপত্র নিয়ে পিছু পিছু এলো। বুঝতে পারলাম ব্যোমকেশ বক্সির পুলিশ দপ্তরে কতটা নাম ডাক। তবে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম যে আমাদের পাশাপাশি কিন্তু আমাদের সঙ্গীদেরও আর ব্যাগ পর্যবেক্ষণ করাতে হলো না। আমরা যখন স্টেশনের বড় লাল রঙের গোল ঘড়িটার নিচে এসে দাঁড়ালাম, মীনাক্ষী দেবী ব্যোমকেশের দিকে তাকিয়ে হাত জোড় করে বললেন, ব্যোমকেশবাবু, আপনাকে আর কষ্ট দেব না। আমার গাড়ি বাইরে পার্কিংয়ে অপেক্ষা করছে, ড্রাইভার আমাদের নিয়ে যাবে। আপনি আর অজিতবাবু যদি আমাদের গাড়িতেই ওঠেন তবে খুব খুশি হব। আপনার গাড়ি যখন আছে তখন আর আমাদের ট্যাক্সি খোঁজার দরকার কি? চলুন একসাথেই যাওয়া যাক। আমরা স্টেশনের মূল গেট পেরিয়ে বাইরের জনাকীর্ণ রাজপথে এসে দাঁড়ালাম। চারপাশটা তখন অফিস ফেরত মানুষের ভিড়ে ঠিক ঠিক করছে। বাসের হর্ন, ট্রামের আওয়াজ আর মানুষের হুটোপুটিতে এক চেনা বিশৃঙ্খলা চারিদিকে। মীনাক্ষী দেবীর ড্রাইভার ভিড় ঠেলে এগিয়ে এসে ওনার হাতের লাগেজগুলো নিতে গেল। রমেনবাবু আর মীনাক্ষী দেবী আমাদের ঠিক 2 পা আগে হাঁটছিলেন। ঠিক তখনই ঘটল সেই মারাত্মক ঘটনা। জনাকীর্ণ ভিড়ের মধ্যে থেকে হঠাৎ একটা তীব্র, তীক্ষ্ণ, ধাতব শব্দ হলো। মুহূর্তের জন্য আমাদের চারপাশের চেনা কোলাহল স্তব্ধ হয়ে গেল। পরক্ষণে আমি দেখলাম মীনাক্ষী দেবীর ঠিক পাশে দাঁড়িয়ে থাকা রমেনবাবুর এক হাত দিয়ে নিজের বুকটা চেপে ধরলেন। ওনার মুখ থেকে একটা গোঙানির শব্দ বেরোনোর আগেই উনি সপাং করে পিচ রাস্তার ওপর আছড়ে পড়লেন। ওনার বুকের ক্ষত থেকে রক্তে ভাসতে লাগলো চারপাশ। ওগো ওগো, কি হলো গো? এই এই কথা বলো না। ওগো, এই কি হলো তোমার? কি হলো, কথা বলো। মীনাক্ষী দেবী এক ভয়ানক চিৎকার করে ওনার ওপর আছড়ে পড়লেন। চারপাশে নিমেষের মধ্যে হুড়োহুড়ি আর হট্টগোল শুরু হয়ে গেল। মানুষজন ভয়ে এদিক ওদিক ছুটতে লাগলেন। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এই চরম চিৎকার, চেঁচামেচি আর মানুষের ধাক্কাধাক্কির মধ্যে মীনাক্ষী দেবীও ভিড়ের চাপে মাটিতে পড়ে গেলেন। ব্যোমকেশ চট করে এগিয়ে গিয়ে মীনাক্ষী দেবীকে টেনে তুলল। চারপাশের সেই অবর্ণনীয় বিশৃঙ্খলা আর হুড়োহুড়ির মাঝেই হঠাৎ মীনাক্ষী দেবী আরও জোরে চিৎকার করে উঠলেন, কি, আমার ব্যাগ, আমার চামড়ার ব্যাগটা কোথায় গেল? কেউ ছিনতাই করে নিল, আমার সব শেষ হয়ে গেল, আমার ব্যাগ। আমি তাকালাম চারিদিকে, কিন্তু সেই জনসমুদ্রের মধ্যে কাকে কে ধাক্কা মারছে আর কে বা ব্যাগ নিয়ে পালালো তা বুঝবার এখন কোনো উপায় ছিল না। রমেনবাবুর রক্তাক্ত নিথর দেহটা মাটিতে পড়ে রইল,
আর মীনাক্ষী দেবীর সেই মহামূল্যবান চামড়ার ব্যাগটাও মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে গেল। ঠিক তখনই ভিড় ঠেলে কয়েকজন সাদা পোশাকের পুলিশ কর্মী এবং আমাদের পরিচিত অফিসার দেবকুমার বাবু ছুটে এলেন। তিনি নিচু হয়ে রমেনবাবুর নাড়ি পরীক্ষা করে ব্যোমকেশের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। সব শেষ ব্যোমকেশবাবু, স্পট ডেড। গুলিটা একদম বুক ফুঁড়ে ভেতরে চলে গেছে। মীনাক্ষী দেবী তখন ওনার রক্তাক্ত দেহের পাশে বসে বুক চাপড়ে কাঁদছেন। ওরা ওকে মেরেই ফেললো। চুন কারখানায় সেই ডাকাতগুলো আমাদের পিছু ছাড়েনি। ওরা আমার স্বামীকে কেড়ে নিল, আমার টাকা পয়সার ব্যাগটাও কেড়ে নিয়ে পালালো। দেবকুমার বাবু পুলিশ কর্মীদের নির্দেশ দিলেন বডিটা হাসপাতালে পাঠানোর জন্য এবং মীনাক্ষী দেবীকে শান্ত করে আমাদের সবাইকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় নিয়ে আসার ব্যবস্থা করলেন। ঘণ্টাখানেক পর তখন আমরা থানার একটা বড় ঘরে বসে রয়েছি। মীনাক্ষী দেবীকে পাশের একটা ঘরে বসিয়ে বয়ান লেখা হচ্ছিল। তিনি কান্নাকাটি করে পুলিশকে বারবার বলছিলেন যে চুন কারখানায় অপহরণকারীদের কথা না শুনে কলকাতায় আসার ফলেই এই খুন আর লুঠের ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক বয়ান লেখা শেষ হলে দেবকুমার বাবু মীনাক্ষী দেবীকে বললেন, দেখুন মীনাক্ষী দেবী, আপনার মানসিক অবস্থা আমরা বুঝতে পারছি। আজ রাতটা আপনি বাড়ি যান। আপনার সুরক্ষার জন্য আমরা দুজন পুলিশ আপনার বাড়ির বাইরে রাখছি। কাল সকালে আপনাকে আবার আসতে হতে পারে। মীনাক্ষী দেবী কোনো রকম কোনো কথার উত্তর না দিয়ে ওনার ড্রাইভারের সাথে থানার বাইরে বেরিয়ে গেলেন। ওনার চোখে মুখে তখনও কান্নার ছাপ, কিন্তু এক অদ্ভুত তাড়া ছিল ঘর থেকে বেরোনোর। ব্যোমকেশ জানলার ধারে দাঁড়িয়ে দেওয়ালের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন। ওর মুখে কোনো কথা নেই, কেবল ডান হাতের আঙুলগুলো টেবিলের ওপর একটা নির্দিষ্ট ছন্দের টোকা মারছে। ওর এই গভীর নীরবতা দেখে আমার ভেতরের এতক্ষণের চেপে রাখা প্রশ্ন আর যুক্তিগুলো রাগের আকারে ফেটে পড়ল এবার। আমি টেবিল চাপড়ে ব্যোমকেশের সামনে গিয়ে দাঁড়ালাম। ওর ধ্যান ভাঙিয়ে বললাম, ব্যোমকেশ, তুমি এমন করে পাথরের মতন চুপ করে বসে আসো কেন? হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো যে তোমার চোখের সামনে কি ঘটে গেল? তুমি তো সব সময় যুক্তির কথা বলো, এবার নিজের ক্ষেত্রে তোমার সেই যুক্তি গেল কোথায়? ব্যোমকেশ ধীর চোখে আমার দিকে তাকালো। কোন যুক্তির কথা বলছো অজিত? আহা, ভেবে দেখো, মীনাক্ষী দেবী বলছেন ওই অপহরণকারীরা খুন করেছে আর ব্যাগ লুট করে নিয়ে পালিয়েছে, কিন্তু আমার অভিজ্ঞ মন বলছে এটা কোনোভাবেই ওই হায়দ্রাবাদের অপহরণকারীদের কাজ হতে পারে না। কেন বলো তো? তোমার এই ধারণার পেছনে কি যুক্তি আছে? প্রথম যুক্তি, অপরাধীরা তো ওড়িশার রেলওয়ে চেকিং পার হওয়ার আগেই চুন কারখানায় বসে 50,000 টাকা পুরো বুঝে পেয়েছিল। মীনাক্ষী দেবী নিজেই তো টাকাটা লণ্ঠনের পাশে রেখে এসেছিলেন। তাহলে টাকা পাওয়ার পর জিম্মিকে অক্ষত মুক্ত করে দেওয়ার পর কেন সেই ডাকাত দল আবার এত দূর তাড়া করে কলকাতায় আসবে শুধুমাত্র একটা মানুষকে খুন করতে, আর সেই টাকাটাই বা আবার নতুন করে চুরি করতে? তুমি বলো, এটা লজিক কোনো? টাকা যখন পেয়ে গিয়েছে তখন এই খুনের মোটিভটা কি? চমৎকার প্রশ্ন। দ্বিতীয় যুক্তিটা কি? যুক্তি নাম্বার 2 আরও মারাত্মক ব্যোমকেশ, আরও মারাত্মক। আমরা কোন ট্রেনে ফিরছি, কখন নামছি হাওড়া স্টেশনে, আর ঠিক কোন রাস্তা দিয়ে বাইরে বেরোচ্ছি, এই নিখুঁত গতিবিধি ওই ভিন রাজ্যের অজ্ঞাত পরিচয় শয়তানরা জানলো কেমন করে? ট্রেনের সেই ফার্স্ট ক্লাস কুপের খবর তো কেবল আমরা দুজনে আর মীনাক্ষী দেবী ছাড়া আর কেউ জানতো না। তাহলে আততায়ী ঠিক 5টার সময় ওই নির্দিষ্ট গেটের বাইরে বন্দুক হাতে দাঁড়ালো কেমন করে? এর একটাই মানে হয় ব্যোমকেশ, আমাদের গতিবিধির খবর আগে থেকে কেউ জানতো এবং এই খুন আর ব্যাগ চুরি হওয়ার ঘটনা পুরোটাই একটা মস্ত বড় সাজানো নাটক ব্যোমকেশ। আমার এই অকাট্য যুক্তিগুলো শুনে দেবকুমার বাবুও সোজা হয়ে বসলেন। অজিত বাবুর প্রশ্নগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয় ব্যোমকেশবাবু। টাকা পেয়ে যাওয়ার পরও খুনের এই পরিকল্পনা এবং এত নিখুঁত টাইমিং, এর পেছনে গভীর কোনো রহস্য আছে। ব্যোমকেশ জানলা থেকে সরে এসে টেবিলের সামনে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল, অজিত, আজ তোমার বুদ্ধি আর যুক্তি দেখে আমি সত্যিই অভিভূত। তুমি যে দুটো প্রশ্ন তুলেছ ওগুলোই এই পুরো অন্ধকারের ভেতরের আসল আলোর পথ দেখাচ্ছে।
তবে আততায়ী কার লোক আর কাকে চিরকালের মতো সরাবার জন্য এই গুলিটা চলল, সেটার হিসেব মিলবে আগামীকাল সকালে। ঠিক তখনই টেবিলের ওপর রাখা থানার ল্যান্ডলাইন টেলিফোনটা তীব্র শব্দে বেজে উঠল। দেবকুমার বাবু ফোনটা তুলে কানে দিলেন। ওপাশ থেকে কিছু একটা শুনেই ওনার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি ফোনটা নামিয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে উত্তেজিত গলায় বললেন, ব্যোমকেশবাবু, মারাত্মক কাণ্ড ঘটেছে। মীনাক্ষী সিংহের বাড়ির পাহারায় যে দুজন কনস্টেবলকে পাঠানো হয়েছিল, তারা ওখান থেকে ফোন করেছে মীনাক্ষী দেবী বাড়ি পৌঁছানোর 10 মিনিটের মধ্যেই পেছনের দরজা দিয়ে লুকিয়ে অন্য একটি গাড়িতে চেপে পালিয়ে গেছেন। পুলিশ ওর পিছু নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অন্ধকারের মধ্যে ওর গাড়িটা উধাও হয়ে গেছে। বলছেন কি আপনি? মীনাক্ষী দেবী পালিয়ে গেছেন? স্বামী খুন হওয়ার পর একটা ভদ্রমহিলা এমন করে পালিয়ে গেল কোথায়? ব্যোমকেশ কিন্তু একটু অবাক হলো না। ওর মুখে বরং একটা গভীর স্বস্তির রেখা ফুটে উঠল। পালাবেন না তো আর কি করবেন অজিত? শিকার তো নিজেই পা বাড়িয়ে খাঁচার দিকে এগিয়ে চলেছে। মীনাক্ষী দেবী ভাবছেন ওনার পরিকল্পনা সফল হয়েছে। উনি এখন সোজা ওনার প্রেমিকের গোপন আস্তানায় যাচ্ছেন, যেখানে ওনার ধারণা অনুযায়ী সেই চুরি যাওয়া ব্যাগ, হিরে আর 50,000 টাকা পৌঁছানোর কথা ছিল। প্রেমিকের আস্তানায়? কিন্তু ব্যাগটা তো ভিড়ের মধ্যে চুরি হয়ে গিয়েছে ব্যোমকেশ। ওটা পাবে কোথায় ও? ব্যোমকেশ দেবকুমার বাবুর দিকে তাকিয়ে এক অদ্ভুত চতুর হাসি হাসল। সেটাই তো মীনাক্ষী দেবীর জীবনের সবচেয়ে বড় ভুল অজিত। ও জানতো না যে যে চালটা ও চাল ছিল, সেই চালের সন্দেহটা অনেক আগেই আমার মনের ভেতরে দানা বেঁধেছে। দেবকুমার বাবু, আপনার গাড়িটা বের করুন। মীনাক্ষী দেবী যেখানে যাচ্ছেন, আমাদেরও ঠিক সেইখানেই পৌঁছাতে হবে। নাটকের শেষ দৃশ্যটা ওখানেই অভিনীত হবে। ব্যোমকেশ হনহন করে থানার বাইরে বেরিয়ে গেল, আর আমি একরাশ বিস্ময় আর উত্তেজনা বুকে নিয়ে ওর পেছন পেছন ছুটলাম। থানার বাইরে তখনও ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছিল। দেবকুমার বাবুর সরকারি কালো গাড়িটা যখন তীব্র গতিতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ছুটতে শুরু করলো, ভেতরের থমথমে নীরবতা ভাঙার জন্য আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। গাড়ির জানলা দিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আবছা আলো এসে পড়ছিল ব্যোমকেশের শান্ত মুখের ওপর। ও এক মনে সিগারেটটা টানছিল, যেন একটু আগের সেই রক্তক্ষয়ী হত্যাকাণ্ড ওর মনে কোনো রেখাপাতই করেনি। ব্যোমকেশ, এবার তো অন্তত তোমার ওই রহস্যের চাদরটা খোলো। মীনাক্ষী দেবী নিজের বাড়ি থেকে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন, আর তুমি দেবকুমার বাবুকে বলছো যে সোজা গাড়ি হ্যারিসন রোডের দিকে ছোটাতে। তুমি কি অন্তর্যামী, নাকি মীনাক্ষী দেবী পালাবার আগে তোমার কানে কানে ওনার ওই নতুন ঠিকানাখানা বলে দিয়ে গিয়েছিলেন? কলকাতার এই বিশাল জনসমুদ্রে একটা অপরাধী মহিলা ঠিক কোথায় গিয়ে লুকোবে, তা তুমি এই গাড়িতে বসে যে কেমন করে অনুমান করছো, আমাকে বোঝাবে একটু? ব্যোমকেশ জানলার দিকে তাকিয়ে মৃদু হাসল। অজিত, সত্য কখনো এমনি এমনি উন্মোচিত হয় না। তার জন্য তদন্ত, অভিজ্ঞতা আর বিচক্ষণতার প্রয়োজন। তোমার মনে আছে হায়দ্রাবাদের হাসপাতালে যখন আমরা রমেনবাবুকে দেখতে গিয়েছিলাম, তখন আমি একটু আসছি বলে যাওয়ার নাম করে বেশ কিছুক্ষণ ওপরেই রয়ে গিয়েছিলাম? হ্যাঁ, মনে আছে। আমি ওপরে গিয়ে তোমাকে নার্সের সঙ্গে ফিসফিস করে কথা বলতে আর একটা ফাইল দেখতে দেখেছিলাম, কিন্তু তুমি তো তখন আমাকে কিছু বলোনি। বলিনি, কারণ তখনও সমস্ত অনুমান সঠিক না ভুল তার কোনো তথ্যই আমার হাতে আসেনি। সেই নার্স, যার নাম মার্গারেট, আমাকে দুটো অত্যন্ত মূল্যবান তথ্য দিয়েছিলেন। প্রথমত, মীনাক্ষী দেবী আর ওই ছদ্মবেশী রমেনবাবু যখন কেবিনের ভেতরে একা ছিলেন, তখন তাদের মধ্যে টাকার ভাগ বাঁটোয়ারা আর একটা বিশেষ জিনিস নিয়ে তীব্র ঝগড়া হচ্ছিল। দ্বিতীয়ত, এবং সবচেয়ে বড় ক্লু, নার্স যখন ওনার ভর্তির নথিপত্র দেখছিলেন, তখন ওই লোকটার পকেট থেকে পাওয়া একটা পুরনো মানিব্যাগ আর ভিজিটিং কার্ড ওনার চোখে পড়েছিল, যা মীনাক্ষী দেবী পরে লুকিয়ে ফেলেন। সেই কার্ডে ওনার আসল নাম লেখা ছিল অনিল সামন্ত, ট্রাভেল এজেন্ট, 3/1 বি হ্যারিসন রোড, কলকাতা। আর হাসপাতালের তথ্যে এই রমেনবাবুর সাথে আদতে মীনাক্ষী দেবীর যে সম্পর্ক, তার কোনো উল্লেখই করেনি। তবে আরও একটা বিষয় জানতে পারলাম। নার্স আমাকে বলছিলেন রমেনবাবুর এমন কিছুই হয়নি।
তবুও কেন তিনি আতঙ্কে আছেন সেটা বুঝতে পারছিলেন না। তবে ডাক্তার যেহেতু প্রেসক্রিপশনে উল্লেখ করেছিলেন যে তিনি মানসিকভাবে আক্রান্ত, সেই জন্য নার্স আর কিছু বলার সাহস পায়নি। তবে এইটুকু বুঝতে পেরেছি যে এই রমেন্দ্রলাল সিংহ আসলে অনিল সামন্ত, যার মিথ্যে পরিচয় আমাদেরকে দেওয়া হয়েছে। অনিল সামন্ত? সে কলকাতার হ্যারিসন রোডের এক ট্রাভেল এজেন্টের কর্মচারী। ঠিক তাই। তখনই আমার মনে খটকাটা কাটল। হায়দ্রাবাদের চুন কারখানায় টাকা রেখে আসার পুরো ঘটনাটাই ছিল মীনাক্ষী দেবীর নিজের সাজানো নাটক। ও আসলে চোরাচালান চক্রের মূল পাণ্ডার চোখে ধুলো দিয়ে হিরে আর আসল অপরাধীর রাখা টাকা দুটোই নিজের ব্যাগে ভরে চম্পট দিতে চেয়েছিল। আর বসের মনে বিশ্বাস জোগাতে এই অনিল সামন্তকে কিছু টাকার লোভ দেখিয়ে নিজের ভুয়ো স্বামী সাজিয়েছিল। কিন্তু অনিল সামন্ত যখন দেখল ব্যাগে শুধু টাকা নয়, কোটি টাকার হিরেও আছে, তখনও লোভ সামলাতে না পেরে হাসপাতালেই মীনাক্ষীকে ব্ল্যাকমেল করা শুরু করে। অর্ধেক ভাগ না দিলে সকলের কাছে সব ফাঁস করে দেবে। দেবকুমার বাবু স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বললেন, তারপরই মীনাক্ষী ওনার আসল প্রেমিককে দিয়ে অনিলকে সরানোর ছক কষল, তাই তো ব্যোমকেশবাবু? একদম ঠিক। মনে আছে অজিত, ট্রেনের মাঝপথে অন্ধ্রপ্রদেশের এক জংশন স্টেশনে নেমে আমি স্টেশন মাস্টারের ঘর থেকে দেবকুমার বাবুকে ল্যান্ডলাইনে ফোন করেছিলাম। আমি দেবকুমার বাবুকে শুধু হাওড়া স্টেশনে তৈরি থাকতেই বলিনি, বরং কলকাতার পুলিশ রেকর্ড ঘেঁটে হ্যারিসন রোডের ওই অনিল সামন্তের ট্রাভেল এজেন্সির অফিসের খোঁজ নিতে বলেছিলাম। দেবকুমার বাবু আজ হাওড়া স্টেশনে নেমেই গোপনে আমার কানে তথ্যটা দিয়ে দেন। অনিল সামন্ত তো সামান্য মাইনে করা খাটুনি দেয়। ওই অফিসের আসল মালিক এক জুয়ারি তরুণ ব্যবসায়ী, যার নাম সুনীল শেখর। আর পাড়ার লোকের মুখে জানা গেছে এই মীনাক্ষী দেবীর সাথে ওর দীর্ঘদিনের প্রণয় রয়েছে। এমনকি এর আগে বিভিন্ন চুরি ছিনতাইয়ের ঘটনায় এই মীনাক্ষী দেবীর থানাতে অনেক কেস রয়েছে। সত্যি কথা বলতে অপরাধ জগতে এই মীনাক্ষীর বেশ ভালোই নাম ডাক। তবে সে কখনোই নিজের আসল নাম ব্যবহার করে না। তার মানে মীনাক্ষী দেবী বাড়ি থেকে পালিয়ে এখন সোজা ওর প্রেমিক সুনীলের সেই হ্যারিসন রোডের বন্ধ অফিসে যাচ্ছেন? অবশ্যই। মীনাক্ষী দেবী ভাবছেন ওনার পরিকল্পনা শতভাগ সফল। উনি ভাবছেন ওনার প্রেমিক সুনীলই হাওড়া স্টেশনের ভিড়ের মধ্যে অনিল সামন্তকে গুলি করে মুখ বন্ধ করে দিয়েছে। আর ওনারই কোনো লোক ভিড়ের মধ্যে মীনাক্ষীর হাত থেকে সেই টাকা আর হীরের ব্যাগটা ছিনতাই করে সরিয়ে নিয়েছে। মীনাক্ষী এখন হন্তদন্ত হয়ে ওনার প্রেমিকের কাছে যাচ্ছেন সেই লুটের মালের ভাগ নিয়ে আজ রাতেই কলকাতা থেকে চম্পট দিতে। কিন্তু উনি জানেন না নিয়তি ওনার জন্য অন্য খেলা সাজিয়ে রেখেছে। ঠিক সেই মুহূর্তে 3/1B হ্যারিসন রোডের একটি গলির ভেতর পুরনো জরাজীর্ণ দোতলা বাড়ির আধো অন্ধকার অফিসে এক ঝড় বয়ে চলেছে। ঘরের এক কোণে একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছিল। আমরা ধীরে ধীরে কয়েক পা এগোতেই একটা চাপা চিৎকার শুনতে পেলাম। মীনাক্ষী দেবী চিৎকার করছিলেন। ওনার ফর্সা মুখটা রাগে আর উত্তেজনায় লাল হয়ে উঠেছে। ওনার মুখোমুখি দাঁড়িয়েছিল এক রুক্ষ চেহারার যুবক, সুনীল শেখর। তুমি আমার সঙ্গে চালাকি করছো সুনীল। আমি নিজের জীবন বাজি রেখে সবার চোখে ধুলো দিয়ে ওই হায়দ্রাবাদ থেকে কোটি টাকার হিরে আর 50,000 টাকা নিয়ে এলাম। তোমার কথা মতো ওই লোভী অনিল সামন্তকে সরিয়ে দিতে চেয়েছিলে, আমি সমর্থন জানিয়েছিলাম। তাই হাওড়া স্টেশনের গেটে গুলি করে চিরকালের মতো স্তব্ধ করে দিলে। কিন্তু এখন বলছো ব্যাগ তোমার কাছে নেই। আমাকে বোকা ভাবো? আরে মীনাক্ষী, আমার কথাটা একটু বিশ্বাস করো। ভগবানের দিব্যি আমি সত্যি বলছি, আমি নিজের হাতে অনিলকে গুলি করেছি ঠিকই, কিন্তু গুলি করার পর চারপাশের ভিড় এমন হুড়োহুড়ি আর পুলিশের তাড়া শুরু হলো যে আমার লোক তোমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেওয়ার আগেই তো অন্য আরেকজন চোর ওটা নিয়ে উধাও হয়ে গেল। আমি ভেবেছিলাম ব্যাগটা বুঝি পুলিশের ভয়ে তুমি কারো কাছে লুকিয়ে রেখেছো। মিথ্যা কথা, একদম জঘন্য মিথ্যা কথা। মীনাক্ষী দেবী রাগে কাঁপতে কাঁপতে সুনীলের জামার কলার চেপে বললেন, আমি নিজে দেখেছি। একটা লোক আমাকে ধাক্কা দিয়ে ব্যাগটা টেনে নিয়ে অন্ধকারের মধ্যে পালালো। সে কি তোমার লোক ছিল না? তুমি টাকা আর হিরে একাই হজম করে আমাকে পুলিশের খাঁচায় পড়তে চাও, তাই তো? বসের লোক আর পুলিশ দুজনেই আমার পেছনে লেগে আছে। আমার আর এক মুহূর্ত সময় নেই। আমি তোমাকে ঠকাচ্ছি না মীনাক্ষী,
ব্যাগ সত্যি আমার কাছে পৌঁছায়নি। স্টেশনে পুলিশ আগে থেকে হঠাৎ করে ওত পেতে বসেছিল ওখানে। আমার মনে হয় আমাদের এই প্ল্যান অন্য কেউ জেনে গিয়েছে। হয়তো পুলিশ আগে থেকেই কোনো তথ্য জানে। মীনাক্ষী দেবী দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে তাকিয়ে বললেন, যাই হয়ে যাক সুনীল, ব্যাগ আমরা পরে খুঁজবো। পুলিশ যে কোনো সময় আমার বাড়িতে খোঁজ নিতে পারে। বড় দেরি হয়ে গেছে, আমাদের এক্ষুনি এই ডেরা ছেড়ে পালাতে হবে, নইলে দুজনে আমরা নির্ঘাত ধরা পড়ে যাব। মীনাক্ষী দেবী দরজার দিকে এক পা বাড়াতেই হ্যারিসন রোডের সেই জরাজীর্ণ অফিসের কাঠের দরজাটা এক প্রকাণ্ড শব্দে ভেঙে দুটুকরো হয়ে মাটিতে পড়ে গেল। বাইরের অন্ধকারের মধ্যে থেকে টর্চের তীব্র আলো এসে পড়ল মীনাক্ষী আর সুনীলের চোখের ওপর। সেই আলোর পেছনে রিভলভার হাতে দাঁড়িয়ে আছেন ডেপুটি কমিশনার দেবকুমার বাবু এবং ওনার পেছনে বেশ কয়েকজন সশস্ত্র পুলিশকর্মী। আর ঠিক মাঝখান থেকে শান্ত পায়ে ঘরের ভেতরে হেঁটে এলো ব্যোমকেশ বক্সী। ওর বগলে চাপা ছিল মীনাক্ষী দেবীর সেই কাঙ্ক্ষিত চামড়ার ব্যাগটি। ওর পেছনে আমিও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ব্যোমকেশ মীনাক্ষী দেবীর সেই পাংশুটে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ওর চিরপরিচিত স্বভাবসুলভ ঠাট্টার সুরে বলল, এখন আর পালিয়ে কোথায় যাবেন মীনাক্ষী দেবী? আপনাদের বরযাত্রী তো এখানেই হাজির। মীনাক্ষী দেবী ব্যোমকেশের বগলে ওনার সেই ব্যাগটা দেখে এক মুহূর্তের জন্য যেন তথ্যস্তব্ধ হয়ে গেলেন। ওনার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। ওনার চোখ দুটো অবর্ণনীয় আতঙ্কে স্থির হয়ে রইল। ব্যোমকেশ ব্যাগটা টেবিলের ওপর আলতো করে রেখে বলল, ভাবছেন তো যে ব্যাগটা হাওড়া স্টেশনের জনসমুদ্রে হারিয়ে গিয়েছিল তা সত্যান্বেষীর বগলে এলো কি করে? আসলে যে চালটা আপনি চালছিলেন মীনাক্ষী দেবী, তার উপর আমার কড়া নজর ছিল। হাওড়া স্টেশনের ভিড়ের মধ্যে যে লোকটা আপনাকে ধাক্কা মেরে ব্যাগটা তুলে নিয়ে চম্পট দিয়েছিল, সে কোনো সাধারণ চোর ছিল না। সে ছিল দেবকুমার বাবুর পাঠানো সাদা পোশাকের খাস পুলিশ কর্মী। আপনার চুরির মালের নিরাপদ বাহক ব্যোমকেশ বক্সী না হলেও সেই মাল যে নিরাপদে আমাদের কাছেই পৌঁছাবে তা আমি আগেই ঠিক করে রেখেছিলাম। ঘরের টিমটিমে হ্যারিকেনের আলোয় মীনাক্ষী দেবী আর সুনীল শেখর তখন একে অপরের দিকে চেয়ে এক চরম পরাজয়ের স্তব্ধতায় ডুবে গেলেন। হ্যারিসন রোডের সেই অন্ধকার ঘর থেকে মীনাক্ষী দেবী এবং সুনীল শেখরকে গ্রেফতার করে যখন হ্যারিসন রোড ফাঁড়ি হয়ে সোজা পুলিশ সদর দপ্তরে নিয়ে আসা হলো, তখন ভোরের আলো ফুটতে আর মাত্র বাকি ঘণ্টাখানেক। দেবকুমার বাবুর অফিসের বড় টেবিলটার ওপর রাখা সেই চামড়ার ব্যাগটা এবার খোলা হয়েছে। তার ভেতর থেকে বেরিয়ে এসেছে তাড়া তাড়া নোটের বান্ডিল আর একটা ছোট্ট কৌটো, যার ঢাকনা খুলতেই ভেতরের মহামূল্যবান রত্নগুলো আলোর ঝিলিক দিয়ে উঠল। মীনাক্ষী দেবী তখন টেবিলের ওপাশের চেয়ারে কাঠের মতন নির্বাক হয়ে বসে রয়েছেন। ওনার চোখে এখন এক চরম বিস্ময় আর পরাজয়ের স্তব্ধতা। ওনার ঠিক পাশেই হাতকড়া পরা অবস্থায় মাথা নিচু করে বসে আছে সুনীল শেখর। ব্যোমকেশ টেবিলের একধারে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত মুখে ওর সিগারেটটা ধরালো। ও মীনাক্ষী দেবীর দিকে তাকিয়ে অত্যন্ত ধীর গলায় বলল, মীনাক্ষী দেবী, নাটক তো শেষ হলো, এবার পর্দার পেছনের আসল কাহিনীটা আপনার মুখ থেকেই শোনা যাক। তবে তার আগে একটা কথা বলি, আপনি ভাবছেন তো যে আপনার এই নিখুঁত পরিকল্পনার কোন জায়গায় এমন ফাঁক ছিল যার জন্য ব্যোমকেশ বক্সী আপনাকে বিন্দুমাত্র বুঝতে না দিয়ে এই খাঁচায় পুরে ফেলল? মীনাক্ষী দেবী আস্তে আস্তে মাথা তুললেন। ওনার গলার স্বর বসে গিয়েছে। হ্যাঁ ব্যোমকেশ বাবু, আমি তো কোনো ভুল করিনি। আপনি যে আমার ওপর সন্দেহ করছেন তা আপনার চলন বলনে একদিনের জন্য আমি টের পাইনি। তবে আপনি জানলেন কি করে? আপনি ঘোড়াতেই ভুল করেছিলেন মীনাক্ষী দেবী। প্রথম খটকাটা লেগেছিল আপনার মুখে খবরের কাগজের বিজ্ঞাপনের কথাটা শুনে। আপনি যখন হায়দ্রাবাদের হোটেলে আমার ঘরে এসে কেঁদে পড়লেন এবং বললেন যে অপরাধীরা খবরের কাগজে আমার হায়দ্রাবাদে আসার কথা জেনেই আমাকে মধ্যস্থতাকারী বানাতে বলেছে, তখনই আমার মনের কোণে সন্দেহের বীজ বনে। কেন ব্যোমকেশ, ওতে সন্দেহের কি ছিল? কারণ আছে অজিত, কারণ আছে। আমি যখন কলকাতা থেকে হায়দ্রাবাদের ওই সেমিনারে বা কর্মশালায় যোগ দিতে আসি,
তখনই আমি ওখানকার উদ্যোক্তাদের কড়া ভাষায় বলে দিয়েছিলাম যে আমার এই সফরের কথা যেন কোনোভাবেই খবরের কাগজ বা কোনো প্রচার মাধ্যমে প্রকাশ না করা হয়। আমি শান্তিতে কাজটা করতে চেয়েছিলাম। আর আমি যখন সেমিনারে বক্তব্য রাখছিলাম তখনও আমি দর্শক আসনে এই মীনাক্ষী দেবীকে দেখিনি বা খেয়াল করিনি, অথচ উনি আমাকে হোটেলের ঘর পর্যন্ত চিনে চলে এলেন। তার মানে আপনি ওখান থেকেই তদন্ত শুরু করেছিলেন? হ্যাঁ, আপনার সাথে কথা বলার ঠিক পরেই আমি ওই কর্মশালার প্রধান উদ্যোক্তাকে ডেকে জিজ্ঞেস করেছিলাম যে কোনোভাবে আমার আসার খবর কাগজে বেরিয়েছে কিনা। উনি জোর হাতে আমাকে নিশ্চিন্ত করেন যে কোনো মতেই সেই খবর কোথাও প্রকাশ করা হয়নি। ব্যাস, যুক্তি ওখানেই মিলে গেল। যে খবর কোথাও বেরোলোই না তা ওই অপহরণকারীরা জানলো কি করে? এর একটাই মানে ছিল, গল্পটা অপহরণকারীরা ফাঁদেনি, গল্পটা আপনি নিজে ফেঁদে আমার ঘরে এসেছিলেন। দেবকুমার বাবু টেবিল চাপড়ে বললেন, অসাধারণ। এবার মীনাক্ষী দেবী, আপনার আসল সত্যটা এবার উগড়ে দিন। এই হিরে আর এত টাকা আপনি কোথায় পেলেন? আর ওই অনিল সামন্তকেই বা কেন স্বামী সাজালেন? কারণ এতক্ষণে আমরা জেনে গিয়েছি যে ওই রমেনবাবু আসলে অনিল সামন্ত এবং তিনি আপনার স্বামী নন। মীনাক্ষী দেবী এবার আর কিছু লুকোনোর চেষ্টা করলেন না। তিনি ভাঙা গলায় নিজের অপরাধ স্বীকার করতে শুরু করলেন। আমি আর সুনীল অনেকদিন ধরেই কলকাতায় একটা চোরাচালান চক্রের সাথে জড়িয়ে পড়েছিলাম। এই পুরো হিরে আর চোরাচালান চক্রের যিনি মূল পাণ্ডা, আমাদের সেই আসল মাথা, আমাদের ওপর একটা বড় দায়িত্ব দিয়েছিলেন। হায়দ্রাবাদের এক বড় ডিলারের কাছ থেকে কিছু অবৈধ মূল্যবান জিনিস, ওষুধপত্র এবং এই কোটি টাকার হিরে সংগ্রহ করার জন্য বস আমাদের 50,000 টাকা দিয়ে হায়দ্রাবাদে পাঠিয়েছিলেন। আমাদের দলের প্রধানের কড়া নির্দেশ ছিল হিরেগুলো নিয়ে ওড়িশা হয়ে সাবধানে কলকাতার ওনার ওই ডেরায় পৌঁছে দিতে হবে। মীনাক্ষী দেবী থামলেন একটু। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ওনার হয়ে বাকিটা বলতে শুরু করলো সুনীল। কিন্তু আমাদের টাকার বড্ড দরকার ছিল। মীনাক্ষী আমাকে বুদ্ধি দিল যে আমরা যদি বসের এই পুরো টাকা আর হীরাটা একেবারে সরিয়ে ফেলে অন্য কোথাও পালিয়ে যাই তবে আমাদের জীবনটাই বদলে যাবে। কিন্তু বসের হাত বড্ড লম্বা। ডিল না করে টাকা হিরে নিয়ে পালালে ও আমাদের জ্যান্ত কবর দিয়ে দিত। তাই বসের চোখে ধুলো দিয়ে মীনাক্ষী এই অপহরণের নাটকটা সাজায়। কিন্তু তার জন্য ব্যোমকেশকে জড়ানোর আর এই অনিল সামন্তকে ভুয়ো স্বামী সাজাবার কি দরকার ছিল? অনিল সামন্ত ছিল সুনীলের অফিসের কর্মচারী। ও বড্ড লোভী আর টাকার কাঙাল ছিল। ওড়িশা আর পশ্চিমবঙ্গের বর্ডারে তখন কড়া পুলিশি তল্লাশি চলছিল। আমরা জানতাম বসের চোখ এড়াতে এবং পুলিশের হাত থেকে বাঁচতে আমাদের একজন বড় ঢাল দরকার। ঠিক তখনই আমি হায়দ্রাবাদের এই কর্মশালার বাইরে ব্যোমকেশ বক্সির একটা পোস্টার দেখি এবং জানতে পারি উনি এই শহরেই আছেন। আমি তখনই একটা চাল চাললাম। অনিল সামন্তকে কিছু টাকার লোভ দেখিয়ে আমার স্বামী রমেনলাল সিংহ সাজালাম। তারপর পরিত্যক্ত জোন কারখানায় ওকে বেঁধে রাখার একটা নাটক করে ব্যোমকেশবাবুর কাছে গিয়ে বসের দেওয়া এই 50,000 টাকাটা অপহরণের মুক্তিপণ হিসেবে দেখালাম। আমি ভেবেছিলাম ব্যোমকেশ বক্সি যদি নিজে যখন চুর কারখানা থেকে আমার স্বামীকে উদ্ধার করবেন এবং ওনার সাথে আমরা কলকাতায় ফিরব, তখন পুলিশ ব্যোমকেশ বক্সির খাতিরে আমাদের ব্যাগ তল্লাশি না করেই ছেড়ে দেবে। আর বস ভাববে সত্যি সত্যিই বুঝি মীনাক্ষীর স্বামী অপহরণ হয়েছিল এবং বসের টাকাটা অপহরণকারীদের পেছনেই নষ্ট হয়ে গেছে। কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু। মীনাক্ষী দেবী, অনিল সামন্ত যখন হাসপাতালে দেখলো যে আপনার ব্যাগে শুধু টাকা নয় কোটি কোটি টাকার হিরেও আছে, তখন সে খেলা ঘুরিয়ে দিল। হাসপাতালে অনিল আমাকে হুমকি দেওয়া শুরু করলো। ও বলল হিরে আর টাকার অর্ধেক ভাগ যদি ও না পায় তবে ও কলকাতায় গিয়ে বসের কাছে আর পুলিশের কাছে আমাদের সব সত্যি ফাঁস করে দেবে। ওই মিথ্যে স্বামীটাই আমাদের গলার কাটা হয়ে দাঁড়ালো। ওড়িশা পার হওয়া পর্যন্ত কোনো রকমে ওকে সামলে নিয়ে যখন আমরা কলকাতায় আসছিলাম, ট্রেন যখন অন্ধ্রপ্রদেশের বা ওড়িশার কোনো জংশন স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, তখন আমি ব্যোমকেশ বাবুদের চোখ এড়িয়ে প্ল্যাটফর্মের একটা দোকান থেকে সুনীলকে টেলিফোন করে সব জানাই। ওকে খবর পাঠাই যে হাওড়া স্টেশনে নামার সাথে সাথেই যেন অনিলকে কোনোভাবে মেরে ফেলা হয়।
অনিল মরলে পুরো দায়ভার চলে যাবে ওই অজ্ঞাত পরিচয় অপহরণকারীদের ওপর, আর আমরা চিরকালের মতো মুক্ত হয়ে যাব। আমি মীনাক্ষীর কথা মতনই লোক নিয়ে হাওড়া স্টেশনের গেটের বাইরে ওত পেতেছিলাম। অনিল বাইরে পা রাখতেই আমি ভিড়ের সুযোগ নিয়ে ওকে গুলি করে খতম করি। আমার পরিকল্পনা ছিল ওই সুযোগে মীনাক্ষীর হাত থেকে টাকার ব্যাগ আর হীরাটা চুরি করা, আর এই একটা নাটক করে আমরা দুজনে এখান থেকে পালিয়ে যাব। কিন্তু আমি গুলি করার পর আমাদের লোক মীনাক্ষীর হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নেওয়ার আগেই অন্য একজন ওটা নিয়ে হাওয়া হয়ে গেল। আমরা ভাবলাম বসের লোক বুঝি ব্যাগ নিয়ে গেল। সেটাই তো আপনাদের সবচেয়ে বড় ভুল। আপনাদের এই পুরো গতিবিধির ওপর আমার আর দেবকুমার বাবুর সাদা পোশাকের পুলিশের কড়া নজর ছিল। হাওড়া স্টেশনের গেটে যে লোকটা মীনাক্ষী দেবীকে ধাক্কা মেরে ব্যাগটা তুলে নিয়ে চম্পট দিয়েছিল সে ছিল দেবকুমার বাবুরই খাস কনস্টেবল। আপনারা ভেবেছিলেন সত্যান্বেষী এসব নিয়ে কিচ্ছু ভাববে না, কিন্তু সত্যের আলো যে অনেক দূর বিস্তৃত। আমি ভাবতেও পারিনি যে মীনাক্ষীর কথা শোনার পর আমাদের এরকম দিন দেখতে হবে। আসলে আমরা ভেবেছিলাম পুলিশের চোখের সামনে দিয়ে খুব সহজে আমরা আপনার সহযোগিতায় বেরিয়ে যাব, কিন্তু একটা দীর্ঘশ্বাস ছেড়ে সুনীলের কথা শেষ হতেই ব্যোমকেশ ওর ঠোঁটের সিগারেটটা অ্যাশট্রেতে হালকা টোকা দিয়ে মীনাক্ষী দেবীর দিকে তাকালো। ওর চোখে মুখে তখন তীব্র বিদ্রুপের হাসি। ব্যোমকেশ মীনাক্ষীর চোখের দিকে সোজা তাকিয়ে বলল, ভারী চমৎকার গল্প ভেঁধেছিলেন মীনাক্ষী দেবী। হায়দ্রাবাদের হোটেলের ঘরে বসে আপনি যখন আমার সামনে চোখের জল ফেলছিলেন তখন তো আমাকে অন্য হিসাব দিয়েছিলেন। আপনি বলেছিলেন রমেনবাবুর কাপড়ের ব্যবসার জরুরি তহবিল আর হোটেলের লকার মিলিয়ে 30,000 টাকা ছিল, আর বাকি 20,000 টাকা আপনি নিজের গায়ের গয়না বন্ধক আর বিক্রি করে আজ সকালেই জোগাড় করেছেন। অথচ এখন আপনারই সঙ্গী সুনীলবাবুর মুখে শুনছি যে পুরো 50,000 টাকাই আপনাদের সেই চোরাচালান চক্রের পান্ডা আপনাদের দিয়েছিলেন হিরে কেনার জন্য। কোনটা সত্যি মীনাক্ষী দেবী? ব্যোমকেশের এই তীক্ষ্ণ প্রশ্নে মীনাক্ষী দেবী একেবারে নির্বাক হয়ে গেলেন। ব্যোমকেশবাবু, আমাদের দলের সেই মূল পান্ডার টাকাটা যে আমি একাই আত্মসাৎ করতে চেয়েছিলাম সেটা আপনার কাছে লুকোতেই গয়না বন্ধক রাখার ওই পুরো গল্পটা আমি বানিয়ে একদম মিথ্যে কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম ওটা বললে আপনি একজন অসহায় স্ত্রী ভেবে আমাকে সাহায্য করতে রাজি হবেন। এবার টেবিলের ওপাশ থেকে ডেপুটি কমিশনার দেবকুমার বাবু ওনার ভারী হাতটা টেবিলের ওপর চাপড়ে গর্জে উঠলেন। তিনি মীনাক্ষী আর সুনীলের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন, তোমাদের মতো দাগী অপরাধীদের মুখের কথা বিশ্বাস করাটাই তো সবচেয়ে বড় ভুল। তোমরা যে এতক্ষণ এখানে বসে যা যা বললে সেগুলোও যে নতুন কোনো বানানো মিথ্যা গল্প নয় সেটাই বা আমি কি করে বিশ্বাস করব? তোমরা যে এখনই সত্যি কথা বলছো তার গ্যারান্টি কি? হাতকড়া পরা সুনীল এবার ভয় পেয়ে 2 হাত জোড় করে বলল, দোহাই স্যার, এবার আমরা এক বিন্দু মিথ্যা কথা বলছি না। আমাদের পিঠ এখন একেবারে দেয়ালে ঠেকে গেছে। আমাদের সেই মূল পান্ডার আসল নাম ভবতোষ সান্যাল। কলকাতার চিতপুর রোডে একটা পুরনো চামড়ার গোদামের আড়ালে বসে এই পুরো আন্তর্জাতিক চোরাচালান চক্রটা চালায়। আপনারা যদি এখনই দলবল নিয়ে ওখানে হানা দেন তবে ভবতোষ সান্যালকে হাতে নাতে ধরতে পারবেন। ওকে ধরতে পারলেই আমাদের এই কথার সমস্ত প্রমাণ আর এই চক্রের বাকি সব কিছু আপনাদের সামনে চলে আসতে পারবে স্যার। ব্যোমকেশ দেবকুমার বাবুর দিকে তাকালো। দেবকুমার বাবু, এর পরের আইনি কাজটুকু কিন্তু আপনাদের। আপনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তদন্ত শুরু করুন। দেবকুমার বাবু সোজা হয়ে দাঁড়িয়ে মীনাক্ষী দেবীর দিকে ঝুঁকে বললেন, আপনাদের জবানবন্দি আমরা সব লিখে নিয়েছি। এবার দয়া করে আপনাদের সেই পান্ডা অর্থাৎ চোরাচালান চক্রের সেই প্রধানের আমাদের আরও কিছু জিজ্ঞাসা আছে, সেগুলো সম্পূর্ণ আপনাদের বলতে হবে। ওর ডেরাতেও এবার পুলিশ যাবে। পরাজিত মীনাক্ষী দেবী আর সুনীল শেখর তখন পুলিশের জেরা অনুযায়ী একের পর এক প্রশ্নের উত্তর দিতে বাধ্য হলেন। পরাজিত মীনাক্ষী দেবী আর সুনীল শেখর তখন পুলিশের জেরা অনুযায়ী একের পর এক প্রশ্নের উত্তর দিতে বাধ্য হলেন। দেবকুমার বাবু পুলিশ কর্মীদের নির্দেশ দিলেন যে ওদের লকআপে নিয়ে যাওয়ার জন্য। যখন ঘর থেকে ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল মীনাক্ষী দেবী দরজার কাছে দাঁড়িয়ে শেষবারের মতো
ব্যোমকেশের দিকে তাকালেন। ওনার চোখে তখনও এক অপার বিস্ময়। ওরা চলে যাওয়ার পর ভোরের প্রথম আলো এসে পড়ল দেবকুমার বাবুর অফিসের জানলা দিয়ে। ব্যোমকেশ জানলার বাইরে তাকিয়ে এক বুক তাজা বাতাস নিয়ে বলল, আজকের সকালটা বড্ড সুন্দর, তাই না অজিত? সুন্দর তো বটেই, তবে এই কেসে অপরাধীরা তোমাকে নিজেদের সুরক্ষার জায়গা বানাতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তুমি যে ওদের জেলের নিরাপদ যাত্রী বানিয়ে দিলে, এর কোনো তুলনা হয় না ব্যোমকেশ। ব্যোমকেশ আবার একটা সিগারেট ধরে তাতে শুকটান দিয়ে আমার দিকে তাকিয়ে ওর সেই চিরপরিচিত মধুর হাসিটা হাসল। সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য বেঁচে থাকে পরবর্তী গল্পের জন্য। আজকের মতো ব্যোমকেশ বিদায় নিল, কিন্তু শহরের অন্ধকার জানে এই শেষ নয়, কারণ যেখানে রহস্য আছে সেখানে ফিরে আসবেই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।